আচ্ছা, আগের দিন স্যাম্পল পেপারের সেট 1 টা করিয়েছিলাম। আর একটা সেট আছে সেট 2, সেই সেট 2 টা আজকে করা হচ্ছে। ঠিক আছে? কস্ট এক্সেল। ঠিক আছে তো? দেখ কি বলেছে? ইংলিশটা খুলি। বাংলাটা দরকার নেই, ইংলিশটা খুলি। আগে এমসিকিউ গুলো করবো, তারপর এসিকিউ গুলো। পেজ কত? 23, পেজ নম্বর 23। ঠিক আছে তো? তো ইংলিশটা গুলো করছি আগে। ঠিক আছে তো? তো জানিস প্যাটার্ন বলার দরকার নেই। এমসিকিউ কস থেকে 12টা আসবে, আর ট্যাক্স থেকে 12টা আসবে। এসিকিউ কস থেকে 6টা, ট্যাক্স থেকে 6টা। 12 আর 6 18, 18 36 নম্বর এরকম থাকে। তো কি বলছে প্রথমে? ওপেনিং ব্যালেন্স অফ র ম্যাটেরিয়াল 100 ইউনিটস অ্যাট এ রেট 2 ইচ, মানে ওপেনিং ব্যালেন্স কত ছিল? 100 ইউনিট 2 টাকা করে। ঠিক আছে? তাহলে ওপেনিং ছিল 100 ইন্টু 2 টাকা করে। আমি এখানে ছোট করে লিখি, ওপেনিং ছিল 100 ইন্টু 2 টাকা করে, মানে 200 টাকা। পারচেস করেছি 200 ইউনিট 3 টাকা করে। পারচেসের পি লিখলাম, 200 ইউনিট 3 টাকা করে হলো 600 টাকা। এবার বলছে ইস্যু করছি 200 ইউনিট ফিফো মেথডে। ইস্যু করছি 200 ইউনিট। তাহলে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্টে এসেছিল কে? 2 টাকার মাল 100 ইউনিট। তাই তো? তাহলে এখানে করব 100 ইন্টু 2 প্লাস 100 ইন্টু 3। তাহলে 200 আর 300 500। রইল কত? 800 থেকে 500 বাদ দিলে 300। নিশ্চয়ই বুঝতে পেরে গেছি 300 হয়েছে। এটা কোনো বলার কিছু নেই, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, খুব সোজা কোশ্চেন। ঠিক আছে তো? ওরা তোকে বের করতে যে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক বের করতে নাও বলতে পারতো। ও তোকে বলতে পারে যে ক্লোজিং স্টক বলতে হবে না, তুমি বলো তুমি যে 200 ইউনিট ইস্যু করলাম তার ভ্যালুটা কত হবে, এটাও বলতে পারে। এটা ফিফো মেথড বলেছে, ফিফো না বলে লিফোতেও বলতে পারে। এখানে ওয়েটেডও বলতে পারে, আবার সিম্পলও বলতে পারে। যদি স্যার এটা লিফো হতো তাহলে কি হতো একটু ভেবে নে। লিফো হলে কি হতো? লাস্ট ইন ফার্স্ট আউট, তখন তুই করতি 200 ইন্টু 3, সেটা বুঝতে পারলি তো? ইস্যুটা বলছি, ব্যালেন্স তো এমনি করে ফেলতে পারবি। যদি স্যার এটা ইয়েতে হতো, সিম্পল অ্যাভারেজ হতো, তাহলে কত হচ্ছে? রেট কত ছিল? 2 টাকা, 3 টাকা, 5 টাকা। 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 টাকা। তখন হতো 200 ইন্টু 2.5। এটা হয়ে গেল সিম্পল। যদি স্যার এটা ওয়েটেড হতো, কিছুই না। দেখ ওয়েটেড হলে এখানে কত ছিল? অ্যামাউন্ট কত ছিল? 200 আর 600 800। 800কে 300 দিয়ে ভাগ করবি। 800কে 300 দিয়ে ভাগ করবি, যেটা হবে সেটা 200 দিয়ে গুণ। মানে সবকটাই দেখে রাখা উচিত। যেকোনো শর্ট কোশ্চেন। ধর এখানে এই অঙ্কনে ফিফো দিয়ে যদি পরীক্ষায় ফিফো নাও দিতে পারে, যেকোনো দিতে পারে। তোকে জেনে রাখতে হবে। এবার বলছে, এবার কি বলেছে দেখ, এই কোশ্চেনটা পারবি কিনা দেখ। বলছে ম্যাটেরিয়াল অর স্টোর রিকুইজিশন নোট কোন ডিপার্টমেন্ট তৈরি করে? স্টোর ডিপার্টমেন্ট। ঠিক আছে? ম্যাটেরিয়াল অর স্টোর রিকুইজিশন নোট দেখতে হবে, এটা তোকে জানতে হবে। ম্যাটেরিয়াল অর স্টোর রিকুইজিশন মানে যে বিভাগীয় যাচনপত্র বলে একটা কিছু একটা ছিল, যাচনপত্র। ঠিক আছে তো? কে তৈরি করে এটা? স্টোর এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট। ঠিক আছে তো? তো বলছে ম্যাটেরিয়াল অর স্টোর রিকুইজিশন নোট, ঠিক আছে তো, ইজ প্রিপেয়ার্ড বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট। একটু দেখে নে, বইতে দেখে নে, বইতে লেখাই আছে। বইতে লেখাই আছে মজুদের যাচনপত্র। মজুদের যাচনপত্র কোন ডিপার্টমেন্ট তৈরি করে? মজুদের যাচনপত্র, এটা হচ্ছে মজুদের যাচনপত্র। কোন ডিপার্টমেন্ট তৈরি করে দেখে নে। এটা প্রোডাকশন ডিপার্টমেন্টই হবে, তবে একবার দেখে নিস যদি ডাউট থাকে। আমার মন বলছে এটা প্রোডাকশন ডিপার্টমেন্টই হবে। ঠিক আছে তো? তো একবার দেখে নিস। ঠিক আছে তো? নেক্সট, নেক্সট বলছে, এটা তো পারা উচিত। ইন আ সিচুয়েশন অফ রাইজিং মার্কেট প্রাইস অফ র মেটেরিয়াল, মানে র মেটেরিয়ালের মার্কেট প্রাইস যখন বাড়ছে বাড়ছে বাড়ছে, দ্য টাইপ অফ প্রাইসিং, তখন কোন মেথড অ্যাপ্লাই করাটা বেস্ট বলে মনে হয়? লাস্ট ইন ফার্স্ট আউট, তাই কি?
হ্যাঁ, তখন লাস্ট ইন ফার্স্ট আউট। তখন কোন মেথডটা ভালো? লাস্ট ইন ফার্স্ট আউট। তারপর তো একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা দেখ কিছুক্ষণ আগেই বলছিলাম, কিন্তু এখানে দেখ সিম্পল এভারেজ। তাহলে দেখি একই পেজে দেখ ফিফো দিয়েছে সিম্পল, তাহলে সোজা জিনিস। ওপেনিং ব্যালেন্স বলেছে। আচ্ছা, সিম্পল এভারেজের নিয়ম কি শিখেছিস? স্যার রেট, যতগুলো রেট থাকবে সেটাকে ভাগ করবেন, এভারেজ করবেন। 46 আর 50, তাহলে দেখ এখানে করি 46 যোগ 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 48। রেট হলো 48। আর ইস্যু কতগুলো বলেছে? 800 ইউনিট, তাহলে 800 ইন্টু 48 কর। কত দিকে 800 ইন্টু 48 করলে কত হচ্ছে? 38,400। 38,400, এটা হলো ইস্যু, ঠিক আছে তো। এবার বল ওপেনিং স্টক কত ছিল? ওপেনিং ছিল 46,000, পারচেস হলো 200 ইন্টু 50, কত হয় 200 ইন্টু 50? 10,000। 10,000 মাইনাস 38,400 হয়ে গেল অ্যান্সার। করে দেখ কত বেরোচ্ছে। 56,000 থেকে 38,400 বাদ দে। এটা একটু আরেকবার বলবো না? হ্যাঁ, কিচ্ছু নেই, নর্মাল জিনিস দিয়েছে। ওপেনিং ব্যালেন্স বলেছে কত দেখ, ওপেনিং ব্যালেন্স বলছিল 1000 ইন্টু 46 মানে 46,000 টাকা, তাই তো। ওপেনিং স্টক, ওপেনিং 46,000 টাকা, যোগ পারচেস, কত পারচেস? 200 ইন্টু 50 মানে কত? 10,000 টাকা। 46,000 যোগ করে কত হলো? 56,000 টাকা। তার থেকে তোর ইস্যু কত বাদ দিবি? ইস্যু বাদ দিবি 800 ইন্টু 48, নিশ্চয়ই 48 কি করে হয়েছে বোঝা গেছে। 46-এর সঙ্গে 50 যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে। 17,600। 17,600, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে তো? এটা হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলি তো? তোর ওকে তোরা, ওরা কোশ্চেনে তোর কাছে যেটা জানতে চেয়েছে, তোর কাছে কোশ্চেনে যেটা জানতে চেয়েছে তার অ্যান্সার হওয়া উচিত 17,600। তাহলে দেখতে হবে এর কোনো অপশনই দেয়নি। তার মানে ওরা যার অপশন দিয়েছে, কিসের অপশন দিয়ে জানিস তো? বলছে তুমি যে সিম্পল অ্যাভারেজে করলে তার ইস্যু করলে তো, ইস্যুর রেটটা কত ওরা অপশন দিয়েছে। তুই কিচ্ছু করার তুই তো ওর অপশন 48-এ রাইট মেরে দিবি। বুঝতে পারলি না কি বললাম? ওরা তোর কাছে জানতে কি চেয়েছে? ক্লোজিং স্টক। তো ক্লোজিং স্টক জানতে গেলে ক্লোজিং স্টকের অপশন দিতে হবে। ক্লোজিং স্টকের অপশন দেয়নি, কিসের অপশন দিয়েছে? ওই যে ইস্যু করলি যেই রেটে, সেই রেটের অপশন দিয়েছে। আমি রেটে দাগ দিয়ে দিলাম 48 টাকা, অসুবিধা কোথায়? তারপর বলছে আন্ডার হেলথে প্রিমিয়াম প্ল্যান বোনাস ইস টু বি গিভেন, তো বলার নেই কিছু, যত টাইম বাঁচাবে তার 50%। আর যদি বলতো রোয়ানে পার্সেন্টেজ নেই, ফিক্সড কোনো পার্সেন্টেজ হয় না, রোয়ানে হচ্ছে টাইম সেভডের একটা প্রপোর্শন কিসে হবে? টিটি বাই টিএল। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ বলছে 10 ঘন্টা, হি কমপ্লিট কাজটা 8 ঘন্টায় নামিয়ে দিয়েছে। 10 ঘন্টা টাইম অ্যালাউ করেছে, 8 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছে। তাহলে ও ক ঘন্টার বোনাস পাবে জানিস? 1 ঘন্টা। 1 ঘন্টা বোনাস পাবে কি করে করলাম? কারণ টাইম বাজে 2 ঘন্টা, যতটা টাইম বাঁচায় তার 50% বোনাস পাবে, মানে 1 ঘন্টা। এই পেজটা কবের পেজ জানি দেখবি। আচ্ছা, এই এমসিকিউ গুলো দেখে কি খুব কমন মনে হচ্ছে না? এই এমসিকিউ গুলো সবকটা করা, কিন্তু এই এমসিকিউ 2015 সালে ফার্স্ট যখন এইচএস পরীক্ষা হয়েছিল, ওরা এইগুলো করেই গেছিল। বুঝেছি কি বললাম? তাহলে কি লেভেলে কমন পড়েছিল দেখিস? মোটামুটি একটা আইডিয়া হয়েছিল। বুঝলি তো? এরকম টাইপেরই কোশ্চেন, এটা স্যাম্পল পেপার তো। স্যাম্পল পেপারের কোশ্চেন মানে কি? মানে এটা কিন্তু কোনো টেস্ট পেপারের কোশ্চেন না। স্যাম্পল পেপারের কোশ্চেন মানে হচ্ছে ধর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা আছে, 8 থেকে 10টা টিচার মিলে এই সেটটা তৈরি করে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড পেপার এটা। যখন ফার্স্ট টাইম, যখন তার এই বছরের পরের বছর যখন নতুন সিলেবাস বেরোবে, ওরাও কিন্তু একটা স্যাম্পল পেপার বের করবে। যখন তোর নতুন একটা সিলেবাস চালু হয় না, তখন কারোর আইডিয়া থাকে না কি ধরনের কোশ্চেন আসবে, তার জন্য একটা স্যাম্পল পেপার তৈরি করে, এটা স্যাম্পল, সেই স্যাম্পল পেপার। ঠিক আছে তো? নেক্সট বলেছে দেখ সাথেরটা, স্ট্যান্ডার্ড টাইম, আর টাইম অ্যালার্ট বলেছে 10 ঘন্টা, টাইম টেকেন বলেছে 8 ঘন্টা। তাহলে তুই বুঝতে পারলি কত টাইম বাঁচালি বল? অঙ্ক করো করো, 2 ঘন্টা টাইম বাঁচালো। তোকে কি বের করতে বলেছে? বলছে যে তুমি রোয়ানের নিয়মে বোনাস বের করে দাও। তাহলে ফর্মুলা কি? বোনাস বের করতে বলেছে, ওয়েজেস বের করতে পারেনি। অনেকে ভুল করে এই জায়গাটা, পুরোটা বের করে দেয়। পুরোটা না, তোকে কোশ্চেন পড়তে হবে কি বের করতে? বোনাস। বোনাস কি? টিটি বাই টি ইন্টু টিএস ইন্টু আর। তাহলে টিটি কত ছিল? টিটি 8/10 ইন্টু টিএস হচ্ছে 2 আর রেট হচ্ছে 5। আর কখনো কখনো করতে গেলে এটা মাথা ঠান্ডা করে করবি, বোনাস কিন্তু মানে টাইম সেভড হলেই বোনাস হয়। যদি টাইম সেভ মাইনাসে বলো তারপরে কিন্তু কোনোদিন বোনাস হয় না, এটা মাথায় রাখবি। হয়তো এমসিকিউতে একটা ট্রিকি কোশ্চেন দিয়ে দিল, বুঝলি তো? ও তোকে বলে দিল যে ধর স্ট্যান্ডার্ড টাইম 10 ঘন্টা, অ্যাকচুয়াল টাইম 12 ঘন্টা, ঠিক আছে তো? ওয়েজেস 5 টাকা। বলছে বলো হেলসে মেথডে বোনাস কত হয়? তখন হয়তো না বুঝে ভরাপার ওর উপর করে দিয়ে নামিয়ে দিয়ে চলে আসলি, ফেলি না। বুঝতে পারলি কি বললাম? তো ওটা ওখানে দেখবি যে এমসিকিউতে এরকম ট্রিকি কোশ্চেন থাকে, এগুলো অনেক সময় খেয়াল করতে হয়। এখানে কত হলো অ্যান্সার? 8 টাকা।
নেক্সট কি বলছে, স্ট্যান্ডার্ড টাইম অ্যালট বলেছে। টাইম অ্যালট কত বলেছে, 12 ঘন্টা। ও কাজটা নামিয়ে দিয়েছে বলো, 10 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছে। বলছে বলো লেভেল অফ এফিসিয়েন্সি। লেভেল অফ এফিসিয়েন্সি তো ফর্মুলা শিখেছি, একটা টাইমের দিক থেকে আর একটা প্রোডাকশনের দিক থেকে। এখানে টাইমের দিক থেকে বলছে, টাইমের দিক থেকে ফর্মুলা হচ্ছে টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ইন্টু 100। টাইম অ্যালাউড কত বলেছিল অঙ্কে, 12 ঘন্টা, 12/10 ইন্টু 100 করে দেয়। 120%। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি অ্যাসেট, অ্যাসেটের উপর মানে ধর ফিক্স অ্যাসেট, ফ্যাক্টরি অ্যাসেট, সরি ফ্যাক্টরি অ্যাসেটের উপর যে ডেপ্রিসিয়েশন, সেটা কি প্রোডাকশন ওভারহেড, সেলিং ওভারহেড, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অফিসিয়াল, এতে কোনো সন্দেহই নেই তোর, সন্দেহই নেই। কেন ফ্যাক্টরিতে প্রোডাকশন ওভারহেড হবে। বলছে ওভারহেড মে বি ক্লাসিফাইড অন দ্য, ওভারহেডকে ফাংশনের দিক থেকে ভাগ করা যায় ঠিক, এলিমেন্টের দিক থেকে ভাগ করা যায় এটাও ঠিক, আবার বিহেভিয়ারের দিক থেকে ভাগ করা যায়। আচ্ছা, আমি কালকে একটা পেজ করালাম, বিহেভিয়ারের দিক থেকে ওভারহেডকে কবে ভাগ করা যায়, 3 ভাগে। একটা ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। আর এলিমেন্টের দিক থেকে কস্টকে কবে ভাগ করা যায় জানিস তো, এলিমেন্টের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করা যায়, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। ঠিক আছে তো, তো এরকম তোকে জেনে রাখলে সুবিধা। মানে ধর এসি কিউতে দিয়ে দিতে পারে, ধর এসে বললো এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে কভাগে ভাগ করা যায়, তো তখন লিখতে হবে এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে তোর ডাইরেক্ট লেবার, আর ওভারহেড, ডাইরেক্ট ওভারহেড। তো এইরকম তোকে পড়ে রাখলে সুবিধা হয়। তো যে ইন কেস অফ ফিক্সড ওভারহেড, কালকেও বলছিল ফিক্সড ওভারহেড, তাই না? না, তোদের বলিনি, বলছে 11-এ বলেছিল, সরি 11-এর স্টুডেন্টরা বলেছিল ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড মানে কি, স্থির উপরিব্যয়। স্থির উপরিব্যয় কাকে বলে? আমরা স্থির উপরিব্যয়, তুই ইকোনমিক্সেরও জানিস স্থির ব্যয় কাকে বলে। স্থির ব্যয় দেখ, কস্টে বলবে স্থির উপরিব্যয়, আর ইকোনমিক্স বলবে স্থির ব্যয়। একই জিনিস, উপরিব্যয় ব্যয়, উপরিব্যয় ব্যয়, ওভারহেড আর কস্ট। তাহলে ফিক্সড কস্ট, যদি ইকোনমিক্স ফিক্সড কস্ট কাকে বলে? ফিক্সড কস্ট হলো এমন একটা কস্ট যেটা কিনা প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, তুই প্রোডাকশন করো বা না করো এই ব্যয়টা বহন করতেই হবে, এটাই তো ফিক্সড কস্ট। দেখ এখানে কি বলেছে, বলছে অ্যামাউন্ট অফ ওভারহেড রিমেন ফিক্সড। ঠিক স্যার, এই কথাটা ঠিক বলেছে, কারণ ফিক্সড ওভারহেড এমন একটা খরচ, তোমার প্রোডাকশন যাই হোক না কেন খরচা সেম থাকে, তাই তো বলেছে, ইরেসপেক্টিভ অফ প্রোডাকশন যাই হোক না কেন। তারপর কি বলেছে, তারপরের পয়েন্টটা পর, এটা ঠিক লাগলো, তারপরের পয়েন্টটা পর, কারণ ওরা তো লাস্টে একটা বোথ এ সি দুটোই বলেছে। পরের পয়েন্ট বলছে পার ইউনিট অফ ওভারহেড রিমেন ফিক্সড ইরেসপেক্টিভ অফ প্রোডাকশন। বলছে প্রোডাকশন যত চেঞ্জ হবে পার ইউনিট সেম থাকবে, এটা ভুল কথা, এটা ভুল কথা। কারণ তোরা যে ইকোনমিক্সে পড়িস ওখানে লেখা ছিল একটা অ্যাভারেজ ফিক্সড কস্ট পার ইউনিট, মনে আছে কিনা জানি না, অ্যাভারেজ ফিক্সড কস্ট পার ইউনিট, যত প্রোডাকশন করতাম অ্যাভারেজ ফিক্সড কস্ট পার ইউনিট তার কি হতো, কমতো। ইকোনমিক্সের ভাষায় ছিল এটা, ঠিক আছে তো। এই জন্য এটাকে বলতে ইকোনমিক্সের ভাষায় বলতো রেক্টাঙ্গুলার হাইপারবোলা, আয়তকেন্দ্রিক পরাবৃত্ত। নেক্সট কি বলছে, সিতে বলেছে পার ইউনিট অফ ওভারহেড রিডিউসড, পার ইউনিট ওভারহেড রিডিউস উইথ ইনক্রিজ ইন প্রোডাকশন। প্রোডাকশন যত বাড়বে ওভারহেডের পার ইউনিট কি হবে, কমবে। তার মানে একেরটাও ঠিক লাগছে, সিটটাও ঠিক লাগছে, কারেক্ট আনসার হবে বোথ। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস ইজ টু বি ইনক্লুডেড, মানে জেনারেল অফিস ওভারহেড, এটা কিসের মধ্যে পড়বে, এটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে পড়বে, ঠিক আছে, এটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে পড়বে। এবার দেখ এসে কিউ কি দিয়েছিল, বিল অফ ম্যাটেরিয়াল কাকে বলে, এসে কিউ আমি কালকেও বলেছিলাম, এই স্যাম্পল যে এসে গুলো আছে যদি পড়া থাকে তো ভালো, আর পড়া না থাকলে এবার দেখি। বিল অফ ম্যাটেরিয়াল কাকে বলে দিয়েছে, তারা বলেছে ম্যাটেরিয়াল ট্রান্সফার নোট, এর সময় অনেক দিয়েছিল। সে তুই বাংলাগুলো দেখে নিতে পারি, বাংলা তো আছেই, অসুবিধা নেই, যদি ইংলিশটা বলতে অসুবিধা হয়। যেমন প্রথমে বলেছিল তোর বিল অফ ম্যাটেরিয়াল মানে যে কাঁচামালের তালিকা কাকে বলে, তারপর বলেছে যে অর দিয়ে দিয়েছিল ম্যাটেরিয়াল ট্রান্সফার নোট, মানে হচ্ছে তোর কাঁচামাল স্থানান্তরের নোট কি, তো হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড পড়েছিস, বলার দরকার, সরল কর্ম পদ্ধতি কাকে বলে। তারা হচ্ছে হোয়াট টু মিন বাই টাইম রেট উইথ সিস্টেম, মানে সময় ভিত্তিক মজুরির হার পদ্ধতি কাকে বলে। তারপর হচ্ছে অরে দিয়েছিল ইনসেন্টিভ প্রিমিয়াম অ্যালাউন্সেস, মানে উৎসাহ বর্ধক ভাতা, ঠিক আছে, এটা ইনসেন্টিভ প্রিমিয়াম অ্যালাউন্স বা ইনসেন্টিভ প্রিমিয়াম জিনিসটা কি। তো হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, ওয়েজ পেমেন্টের ডিফারেন্সিয়াল পিস রেট বলতে কি বোঝো, মনে পড়ে টেলর আর মেরিকেন সিস্টেমটা, সেটা কাকে বলে লিখতে বলছে। হোয়াট ইজ আইডিয়াল টাইম, অলস সময় কাকে বলে। হোয়াট ইজ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, হোয়াট ইজ ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে তো। তো এইগুলো তোকে বলেছে। আচ্ছা কালকে যে অঙ্ক করালাম, কালকে যে সেটা অঙ্ক করালাম ওখানে ছিল স্কোরলেজের ফিফো লিফো সিম্পল ফিফো ছিল, তো আজকেও ফিফো আছে, তো ঠিকই আছে। আচ্ছা যাই হোক, আমি আগে আগে ট্যাক্সের পোর্শনটা করে নিই, তারপর কস্টের পোর্শন আবার অঙ্কগুলো পরে করছি। আমরা কালকে কেমন করেছিলাম, পুরো কস্টের এমসিকিউ গুলো করে নিলাম, তারপর ট্যাক্সের এমসিকিউ গুলো করলাম, ঠিক আছে, তারপর ট্যাক্সের অঙ্কগুলো করে নিয়ে তারপর
কষ্টের অঙ্ক করেছে, তাই তো আজকেও তাই করবো, অসুবিধা নেই। তো বলছে কি আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ট্যাক্সের এমসিকিউ বলছে, কারণ ইনকাম আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট পড়ে 1961, হুইচ সেকশন ডিল উইথ ইনকাম ফ্রম হাউস পড়ে, কোনো প্রশ্নই নেই। কারণ আমি দেখ এখানে এই কোশ্চেনের অ্যান্সার না, আমি তিনটে আমাদের ট্যাক্সের তিনটে চ্যাপ্টার, যা হাউস প্রপার্টি আছে, একটা ক্যাপিটাল গেন আছে, একটা আদার্স, তিনটেরই সেকশন প্রশ্ন করবে, কারণ যে কোনো একটা সেকশন আসতে পারে। তাহলে হাউস প্রপার্টি সেকশন কি 22 থেকে 27, ক্যাপিটাল গেন সেকশন কি 45 থেকে 55, আর আদার্স সেকশন 56 থেকে 59, তিনটে বাস ফারাক করে মুখস্থ করে রাখি, কারণ যে কোনো একটা সেকশন দিতে পারে। আর ট্রিকি কোশ্চেন দিয়ে দেয় ওরা, তার মানে দেখ তোর ক্যাপিটাল গেনে যাই সেকশন সংক্রান্ত কোশ্চেন থাকো 45 থেকে 55 মধ্যেই আসবে, বাইরে কিছু আসবে না, গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহকারে বাইরে আসবে। ঠিক আছে তো? আচ্ছা, যদি তোর আদার্স সোর্সে কালকে একটা কোশ্চেন দেখেছিলি যে বলেছিল ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোন সেকশনে আসে, এত বড় সেকশন মুখস্থ করা সম্ভব নয়, হয়তো মুখস্থ হবে না, কিন্তু জানি ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট সিকিউরিটিজ কোন হেডে আসে, আদার্স সোর্সে আসে। আর ওখানে যা অপশন দিয়েছিল 56 থেকে 59 মধ্যে একটাই পয়েন্ট ছিল, 56 থেকে একটা ছিল 54, একটা ছিল 55 থেকে 56, তা 54 55 তো হবেই না, তো 56 এইগুলো কি ট্রিকি, এগুলো কখনো কখনো এইভাবে বোঝা যায় স্যার, এই জন্য তোকে মাথায় রাখতে হবে। যাই হোক, এই অ্যান্সারটা কত বললাম, মিনিট একটু 22 থেকে 27 বলেই দিলাম অ্যান্সার। 22 থেকে 27, ঠিক আছে, এখানে ডিটা ভুল করে কিছু লেখা আছে, 22 থেকে 27। তারপর বলছে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টেকেন আ প্লট অফ ল্যান্ড অন, ঠিক আছে তো, লিজ অর অন রেন্টাল বেসিস, ঠিক আছে, অ্যান্ড কনস্ট্রাক্টেড আ হাউস অন সাচ ল্যান্ড, দেন হি উইল বি কনসিডার্ড অ্যাজ, এটা তো খুব সুন্দর কোশ্চেন দিচ্ছে, আমি আবার একটা পড়ছি। ইফ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টেকেন এ প্লট অফ ল্যান্ড, মানে ধর কারোর জমিটা আমি লিজ দিয়ে নিয়েছি, ঠিক আছে তো, অন রেন্টাল বেসিস, ঠিক আছে, লিজ অর রেন্টাল বেসিস, ঠিক আছে, অ্যান্ড কনস্ট্রাক্টেড আ হাউস, ওই ল্যান্ডের ওপর আমি জমি বানিয়ে দিয়েছি, দেন হি উইল বি কনসিডার্ড অ্যাজ, হ্যাঁ, তাকে বলা হয় ওনার অফ দ্য হাউস। অর্থাৎ আজকে তার কারোর জমি আছে, কারোর জমিটা লিজ নিয়েছি, লিজ নেওয়া জমিতে আমি বাড়ি বানিয়ে ফেলেছি, আমি হলাম ওই জমির মালিক, আমি লিজ নিয়েছি কিন্তু আমি জমির মালিক হয়ে গেল, এটাকে বলে ওনার অফ দ্য হাউস, ঠিক আছে তো? ঠিক আছে তো, এটাকে বলে ওনার অফ দ্য হাউস। নেক্সট নেক্সট কি বলেছে, ইফ দ্য ওনার অফ আ হাউস ইউজেস হিজ হাউস ফর দ্য পারপাস অফ হিজ প্রফেশন, ঠিক আছে তো, দেন দ্য ইনকাম ফ্রম সাচ হাউস উইল বি ট্রিটেড আন্ডার, যেমন ধর আজকে আমি আমার বাড়িটা আমি করছি, আমি আমার বাড়িটা কি পারপাসে ইউজ করছি, যে আমি পড়ানোর পারপাসে ইউজ করছি, মানে প্রফেশনের পারপাসে ইউজ করছি, তাহলে অর্থাৎ এই বাড়ি থেকে যে ইনকামটা হচ্ছে, আমি কি ইনকাম বলবো, হাউস ওয়ার্ড ইনকাম তো নয়, এটাকে তো হাউস ওয়ার্ড ইনকাম বলা যায় না, ঠিক আছে তো? আহ, তারপর হচ্ছে এটাকে পিজিইপি ইনকাম বলা যায়, পিজিইপি, ঠিক আছে, প্রফিট গেইন বিজনেস প্রফিট, তো বুঝতে পারি তো, এগুলো তো তোকে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, এটা পিজিইপির মধ্যে পড়ে। অর্থাৎ আজকে তুই তোর বাড়িতে যদি তুই তোর মনে কর তুই যদি তোর বাড়িতে ব্যবসা করিস, তুই যদি তোর বাড়িটাকে ব্যবসার কাজে ইউজ করিস, তাহলে কি হবে, এটা বিজনেস প্রফেশন, ঠিক আছে তো, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন যদি বলতে স্যার আজকে আমার যে বাড়িটা আছে, আমার বাড়িটা আমি নিজে ব্যবসা না করে আমি অন্য কাউকে ব্যবসা করতে দিয়েছি, তাহলে তার থেকে ভাড়া পাচ্ছিস কেমন করে, তো এই কন্ডিশন গুলো মাথায় রাখতে হবে। নেক্সট কি বলেছে, নেট অ্যানুয়াল ভ্যালু বলেছে 1,00,000 টাকা, ইন্টারেস্ট লোন বলে 40,000 টাকা, হাউস প্রপার্টি ইনকাম বলতে মুখোমুখি কর, নেট অ্যানুয়াল 1,00,000 টাকা দিয়েছে, নেট অ্যানুয়াল থেকে কি বাদ যায়, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 30% বাদ যায়, তাহলে 1,00,000 30% করলে কত হয়, 30,000 টাকা, তাহলে 1,00,000 থেকে 30 বাদ দিয়ে কত হচ্ছে, 70, আর ইন্টারেস্ট লোন কত বলেছে 40, 70 থেকে 40 বাদ দিলে কত হয় 30, মুখোমুখি হয়ে গেল আনসার 30,000 টাকা, করে দেখতে হবে না, বোঝা গেল না কি বললাম, এরকম একটা অঙ্ক তো পাবি একদম শিওর শট পাবি, এরকম একটা অঙ্ক, ও তোকে নেট অ্যানুয়াল ভ্যালু বলে দেবে, ইন্টারেস্ট লোন বলে দেবে, বলবে কি বলো ইনকাম হাউস ওয়ার্ডিং, এরকম বলতে পারে, বাট তোকে এরকমও বলতে পারে যেমন ধর স্ট্যান্ডার্ড ডিডাকশন কত পার্সেন্ট, 30%, তো বললো স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় 30% অফ এনএভি, 30% অফ জিএভি, 33.33% অফ এরকম ভাবে পার্সেন্টেজ দিয়ে দেবে, তো তোকে এগুলো মাথায় রাখতে হবে। হাউস ওয়ার্ডিং থেকে প্রচুর এমসিকিউ দেখতে পারবি তুই। Which section of the Income Tax Act 1961 deal with the meaning of the transfer of capital asset? পড়েছিলি ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, মানে কত নম্বর ধারায় বলা আছে, এটা জানিস, আমরা তো মূলধনী সম্পত্তি পড়েছি, আর পরীক্ষায় তো মূলধনী সম্পত্তির টিকা আমি শর্ট নোটস দিয়েছি, পরীক্ষায় আসবে বলেছি মূলধনী সম্পত্তি, তাহলে তুই যদি টিকা লিখতে যাস 4 নম্বরে, তুই সেকশন না লিখিস 1 নম্বর কম দেবে, আমি আগেও বলে দিলাম, 4-এর মধ্যে যদি সেকশন না লিখিস 1 নম্বর কম পাবে, মানে 3-এ তখন খাতা চেক কর,
তাহলে তোকে সেকশন লিখতে হবে। স্যার সেকশন ভুল লিখলে তাহলে ওখানে তোর যত পাওয়ার কথা তার থেকে আগে 1 মাইনাস করবে। ঠিক আছে, এটা হচ্ছে রুল। তাহলে তোকে সেকশন লিখতে হবে, মুখস্থ করতে হবে সেকশন। তোকে সেকশন যেমন ক্যাপিটাল গেন দিয়ে কি কি সেকশন মুখস্থ করতে হবে বলেছি। ক্যাপিটাল অ্যাসেট মূলধন সম্পত্তি সেকশন মুখস্থ করবি, স্বল্পমেয়াদী মূলধন সম্পত্তি, দীর্ঘমেয়াদী মূলধন সম্পত্তি, ঠিক আছে, আর মূলধন সম্পত্তি হস্তান্তর, এই 4টে সেকশন তুই মুখস্থ করবি। ব্যাস, আমি তো বলে দিলাম কোথা থেকে কি সেকশন দেবে, 4টের মধ্যে একটা সেকশন দেবে এবং থাকবেই। তাহলে কি বললাম, এখানে বলছে মূলধন সম্পত্তি হস্তান্তর ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট কত নম্বর ধারায় বলা আছে, কত নম্বর ধারায় বলা আছে, সেকশন 2 সাবসেকশন 47, সেকশন 2 সাবসেকশন 47। কি বললাম, সেকশন 2 সাবসেকশন 47 মুখস্থ রাখবি, মুখস্থ রাখবি। তারপর বলছে হাউ মেনি টাইপস অফ ক্যাপিটাল, বেকার কোশ্চেন দিয়েছে, জানিস তো 2 ধরনের ক্যাপিটাল অ্যাসেটস হয়। কি কি ক্যাপিটাল অ্যাসেট বল দেখি, কি ক্যাপিটাল অ্যাসেট, শর্ট টার্ম আর একটা লং টার্ম। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম। পড়তে ইচ্ছা করলো বল শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে শিখিয়েছিলাম, কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে। আমি বলছি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট মেয়াদ ছিল 12 মাস, 24 মাস, 36 মাস, অ্যাজ দ্য কেস মেবি, অ্যাজ দ্য কেস মেবি, কখনো 12 মাস হলো, কখনো 24 মাস, কখনো 36 মাস। 12 মাসের কম, 24 মাসের কম বা 36 মাসের কম হোল্ড করলে তখন তখন শর্ট টার্ম, আর বেশি হোল্ড করলে তখন লং। একবারে একবারে তোকে কভার আপ হয়ে যাচ্ছে, কভার আপ, সবকিছু থিওরিটা কভার আপ হয়ে যাচ্ছে। এখন তার পরীক্ষায় তার পড়লে শর্ট টার্ম কি পড়ে আসবে, সাপোজ তার আমি সাজেশন হয়তো ইম্পর্টেন্ট দিইনি, শর্ট টার্ম ক্যাপিটাল আছে শর্ট নোট পরীক্ষায় দিয়ে দিল, তাহলে স্যার আপনি সাজেশন দেননি পারবো, আরে তুই কে বলে তো পড়ে গেছিস এক লাইনে, হ্যাঁ, তাহলে কি লিখবি, কাকে লিখলি, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে এত নম্বর ধারায় বলা আছে, নাম্বার 1, এক লাইন হয়ে গেল। তো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে সুন্দর করে লিখে দিবি, ঠিক আছে। এবারে 3টে উদাহরণ দিবি, স্যার উদাহরণ কি করে মনে রাখ, কিচ্ছু না, তুই 12 মাসের একটা উদাহরণ মনে রাখ। 12 মাস কি ছিল, 12 মাসের উদাহরণ লিস্টেড কোম্পানির শেয়ারস, মনে আছে তো। তারপর 24 মাস আনলিস্টেড কোম্পানির শেয়ারস, তারপর ছিল ওইদিকে 36 মাস গোল্ড ছিল। তা তুই কি করবি, মনে করবি তুই আর নিজের মতন মনে করলাম যে আমি লিস্টেড কোম্পানির শেয়ার এত তারিখে কিনেছি, ঠিক আছে, আর বেচতে হবে কত, 12 মাসে। তাহলে এমন একটা ডেট দিবি আর এই তারিখেই বেচে দিলি, লিখলি। যেহেতু এই ভদ্রলোক 12 মাসের কম হোল্ড করেছে তাই এটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। সেম উদাহরণ আবার তুলে দিবি, আনলিস্টেড কোম্পানি শেয়ার, সেম উদাহরণ, ডেট ফেট পুরো সেম, আনলিস্টেড কোম্পানি শেয়ার, দুটো উদাহরণ হয়ে গেল। 3 নম্বর উদাহরণ গোল্ড দিয়ে দিবি একটা, নাম্বার কে কাটে, ফুল মার্কস দেবে, এতে ফুল মার্কস দেবে, বইটা কি লিখে দেখার দরকার নেই, আমি বলি ফুল মার্কস দেবে, এটা লিখলেই ফুল মার্কস, 4 4 কখনো নাম্বার কাটতে পারবে না। তাহলে তুই পড়ে না গেলেও দেখা গেল তুই লিখে দিতে পারলি, স্যার তাহলে আমাদের শর্ট টার্ম বললে যদি লং টার্ম পরীক্ষা দেয়, আরে কিছুই না, ওটা শুধু ধরে নিবি যে ও 12 মাসের বেশি হোল্ড করেছে, 24 মাসের বেশি হোল্ড করেছে, 36 মাসের বেশি হোল্ড করেছে, ব্যাস হয়ে গেল। এইভাবে কিন্তু মুখস্থ করতে হয় না ট্যাক্সের থিওরি, এইভাবে এইভাবে পড়তে হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি এটা 2 ধরনের। আর যদি পরীক্ষায় বলে ক্যাপিটাল গেইন মানে মূলধনের লাভ ক প্রকার, কি কি, স্বল্প মেয়াদী আর একটা দীর্ঘ, শর্ট টার্ম লং টার্ম, এগুলো জেনে রাখতে হবে। এই দেখ আমি কিছুক্ষণ আগে কোশ্চেন আলোচনা করলাম, পরের কোশ্চেনটা তুলে দিই, দেখ পরের কোশ্চেন তুলে দিয়েছি। কোশ্চেন পুরো বল দেখি, আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, বল দেখি বিল্ডিং এর মেয়াদ কত মাস বা ক বছর, বিল্ডিং এর মেয়াদ, বিল্ডিং এর মেয়াদ দেখ, এগুলো কি কি কোশ্চেন জেনে রাখ। লিস্টেড কোম্পানির শেয়ার 12 মাস, আনলিস্টেড কোম্পানির শেয়ার 24 মাস, লিস্টেড কোম্পানি ডিবেঞ্চার 12 মাস, আনলিস্টেড কোম্পানি ডিবেঞ্চার বল 36 মাস, 36 মাস, গোল্ডের মেয়াদ 36 মাস, বিল্ডিং ল্যান্ড এগুলোর মেয়াদ 24 মাস। তো পরীক্ষায় কোশ্চেন গুলো এর মধ্যেই করবে, এর বাইরে করবে, এই আমি যে কটা পিরিয়ড গুলো এর বাইরে করবে না, এর বাইরে একটাও করবে না, কারণ এইগুলোই স্ট্যান্ডার্ড। তো দেখ কি বলছে, ইন অর্ডার টু বিকাম লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আ বিল্ডিং মাস্ট বি হেল্ড ফর, যা লং টার্ম বলেছে, লং টার্ম হতে গেলে 24 মাসের বেশি হতে হবে, 24 মান্থস অর মোর, ঠিক আছে, বুঝতে পারলি তো এটা। বলছে ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশন ইন কেস অফ ফ্যামিলি পেনশন, জানিস তো ফ্যামিলি পেনশনের ম্যাক্সিমাম লিমিট কত হয়, 15,000 টাকা, ফ্যামিলি পেনশনের ম্যাক্সিমাম লিমিট 15,000 টাকা হয়। রিপেয়ারের জন্য কত টাকা ছাড় পাওয়া যায়, ইন্টারেস্ট লোন 30,000 টাকা। লেট আউট বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট কত টাকা ছাড় পাওয়া যায়, ইন্টারেস্ট লোন, হ্যাঁ, নো লিমিট নেই, লিমিট নেই। আর সেলফ হোকের বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট কত হয়, 2 লাখ টাকা। এই ছোট ছোট জিনিস এগুলোই পরীক্ষায় আসে। আগের পরীক্ষায় একটা সুন্দর একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল, জানিস তো, বলেছিল ইন্টারন্যাশনাল লোন, শুনছিস তো, একটা অঙ্ক দিয়েছিল, বড় হাউস বোর্ডের অঙ্ক, ইন্টারন্যাশনাল লোন দিয়েছিল, ব্যাকেটে লিখে দিলে কত হয়েছে, 35,000 টাকা লিখে দিয়েছিল, ব্যাকেটে বলছে রিপেয়ার্স, 30,000 টাকা। 30,000 টাকা। এই ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে, এগুলো ভুল হয়। এরকমই কোশ্চেন তুই পেতে পারিস। উইনিং ফর্ম লটারি, লটারি থেকে তুই কামিয়েছিস কত, অনেক কামিয়েছিস। লটারি থেকে টাকা কামালে গভর্নমেন্ট তোর থেকে টাকা কেটে নেবে, গভর্নমেন্ট থেকে 30.9 কেটে নিয়েছে, তাহলে তোকে দিয়েছে কত গভর্নমেন্ট, 69.1 দিয়েছে, আর তুই হাতে পেয়েছিস কত স্যার, 69,100, তাহলে 100 কত, 1 লাখ টাকা। ক্যালকুলেশন করে ফেলবো, কি করলাম, 69,100 ডিভাইড বাই 69.1 ইন্টু 100, 1 লাখ টাকা।
মানে তুই কামিয়েছিস 1,00,000 টাকা, সরকার বাকি 30,900 টাকা তোর থেকে কেটে নিয়েছে। টিডিএস, এটাকে বলা হয় টিডিএস। তারপর বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইনকাম আর টু বি চার্জ আন্ডার ইনকাম ফ্রম আদার সোর্স, এর মধ্যে কোনটা আদার সোর্সে আসে? পেনশন। জানিস পেনশন কোন হেডে আসে? বলতে পারবি? প্রফেশন। পেনশন কোন হেডে আসে? পেনশন স্যালারিতে আসে। পেনশন যার পেনশন কারা পায়? যারা চাকরি করে তারা পেনশন পায়। আর চাকরি করে মানে কোন হেড? স্যালারি। তো পেনশন আসবে স্যালারিতে। ফ্যামিলি পেনশন আদার সোর্স আছে, ইন্টারশন বন্ড আদার সোর্স আছে। তাহলে অ্যান্সার হবে বোথ, ডিটটা হবে বোথ, বি এন্ড সি। ঠিক আছে তো? কি তোর আটকে গেছে? ওই বুঝতে পেরেছিস? ওটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আটকে গেলে চলবে না, বড় অঙ্ক দিতে পারে। উইনিং ফর্ম লটারি যেটা ছিল, উইনিং ফর্ম লটারি ছিল তো, ওটা কিছুই না। যদি কখনো ভুলে যাস আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। মানে তুই ধর লটারি জিতে 100 টাকা পেয়েছিস, কিন্তু লটারি জিতে টাকা পেলে জানিস সরকার টাকা কাটবে টাকা, এখন চিন্তা নেই, সরকার টাকা নেবে। সরকার নিয়েছে কত? 30.9। তাহলে 100 টাকার মধ্যে সরকার 30 পয়েন্ট নিয়েছে, তাহলে তুই পেয়েছিস কত? 69.1। কিন্তু 69.1 তো আমি 100 রেসপেক্টে বললাম, কিন্তু টাকাটা হাতে পেয়েছি কত? 69,100। তাহলে তাহলে তোর অ্যাকচুয়ালি মোট অ্যামাউন্ট কত? তুই জিতেছিলি কত টাকা? তুই 69,100 টাকা তুই পেয়েছিস, কিন্তু জিতেছিলি কত টাকা? ওটা বের করতে। তো 69,100 ডিভাইড বাই 69.1 ইন্টু 100, এটা হচ্ছে 1,00,000 টাকা। সিম্পল জিনিস। তোকে বলি আদার সোর্সের কি কি পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট বলতে তোকে কি মাথায় রাখতে হবে আদার সোর্সে, পরীক্ষায় চাই অঙ্ক দিই। উইনিং ফর্ম লটারি একটা দেখে রাখবে, ফ্যামিলি পেনশন একটা দেখে রাখবে, ঠিক আছে? এর বাইরে কিছু দেবে না। সাবলেট হাউস দেখে রাখবে। কি বললাম বুঝলি? উইনিং ফর্ম লটারি, কি বললাম বল? উইনিং ফর্ম লটারি, ফ্যামিলি পেনশন, সাবলেট, আর ইন্টারেস্ট পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এই 4টে পয়েন্ট দেখে রাখবি। এই 4টের মধ্যে 2টো পয়েন্ট পাবি বা একটা পয়েন্ট পাবি পিওর। আর আদার্স যদি কারোর যদি অসুবিধা হয়, এই 4টে পয়েন্টই আটকাবে, আর কোনো জায়গায় আটকাবে না। মানে আমার তো মনে হয় না, দিনদের বাড়ি মনে হয় না কারোর আটকাবে। এই 4টে পয়েন্টই আটকাবে, আর কোনো আটকাবে। বেশ 4টে পয়েন্ট দেখে নিবি। তুই বলিস স্ট্রেস কি আসে না? হ্যাঁ, ইনকাম ফ্রম সোর্স কোথায়? এখানে কোথায় ছিল? আমি বলছি না। আচ্ছা, পরের কোশ্চেন পড়িনি, দেখছি আমি। কি বললাম বুঝতে পারলি? 4টে পয়েন্ট, মানে আদার্স সোর্স বলি স্যার, তুই আদার্স সোর্সের অঙ্ক না দেখে গেলেও চলিস, 4টে পয়েন্ট দেখে চলে যা, আর বাকি জানিস সবাই। কি বলছে 11টা, হুইচ অফ দ্য ফলোইং ইনকাম নট টু চার্জ আন্ডার ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে তো? বলছে বলছে এমন এমন কোন আইটেম যেটা আদার সোর্সে আসে না? আদার সোর্সে আসে না কোন পয়েন্ট? সি। ডিভিডেন্ড। ডিভিডেন্ড, হ্যাঁ স্যার, ডিভিডেন্ড তো আসে আদার সোর্সে। ডিভিডেন্ড আদার সোর্সে আসে, এটা কি এখন বর্তমানে ট্যাক্সেবল ইনকাম, নতুন নিয়ম হয়েছে। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট আদার সোর্সে আসে। রেন্ট রিসিভ ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টির ইনকাম হাউস প্রপার্টিতে আসে। আর উইনিং ফ্রম হর্সেস এটাও আসে। তাহলে আসে না কোনটা? রেন্ট রিসিভড ফ্রম হাউস প্রপার্টি। দেখ লাস্ট টাইম সিকিউ দেখতে দেখতে হয়ে দেখ কত সুন্দর। এই দেখ, আমি কিছুক্ষণ আগে তোকে সাবলেটের একটা পয়েন্ট বলে, দেখ এটা পুরো সাবলেট, এটা রেন্ট রিসিভ ফ্রম হাউস প্রপার্টি। আমি কি বললাম? আমি কিছুক্ষণ আগে সাবলেটের একটা অঙ্ক বললাম, দেখ সাবলেট দিয়ে দিই, দেখিস তো? সাবলেট সম্পর্কে বুঝিয়ে কোনো লাভ নেই, মানে সাবলেট জানি আমরা। রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং হাউস, আমি সাবলেট করেছি, তাতে বাড়ি ভাড়া পেয়েছি কত? সাবলেট করে 60,000 টাকা, ঠিক আছে তো? কিন্তু এর জন্য আমাকে রেন্ট পে করতে হয়েছে কত? 20,000 টাকা, আর রিপেয়ার দিতে হয়েছে 30,000 টাকা। 60 থেকে 30 বাদ দিলে অ্যান্সার হবে 30,000। সোজা কোশ্চেন ছিল, তাই না? কোনো কঠিন ছিল না, একটু বিন্দুমাত্র কঠিন ছিল না। নেক্সট দেখ এসে কিউ কি বলেছিল? গ্রস অ্যানুয়াল গ্যাপ কাকে বলে? তারপর বলছিল ফেয়ার রেট কাকে বলে? বলছে একটা উদাহরণ দাও। আমি যে সাজেশন দিয়েছি, আমি একটা সাজেশন দিয়েছি যেখানে 4 নম্বর কোশ্চেন দিয়েছি এবছরের জন্য, বিবেচিত মালিকের 2টি উদাহরণ দাও, বা বিবেচিত মালিক সম্পর্কে টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। তো এখানে দিয়েছে দেখ, একটা ডিমড ওনারের একটা এক্সাম্পল দাও, ঠিক আছে? সুন্দর করে দিতে হবে ডিমড ওনারের এক্সাম্পল। ভালো করে পড়ে নিবি, বিবেচিত মালিক কাকে বলে, ডিমড ওনারশিপ কাকে বলে। কাকে বলে পড়লেই তোর উদাহরণ কভার আপ হয়ে যাবে। ওখানে তো কাকে বলে বইতে আলাদা করে কিছু লেখে নেই, উদাহরণগুলোটাই ব্যাখ্যা করা আছে। 4টে উদাহরণ তোকে মিনিমাম পড়তে হবে, এটা মাথায় রাখবে। এবং যেমন যে কোশ্চেনগুলো বলছি ইম্পর্টেন্ট, এগুলো বাড়িতে অবশ্যই লিখে প্র্যাকটিস করি, কারণ যদি 4-এ 4 পেতে হয়, তাই না? লিখে প্র্যাকটিস করো। কারণ ট্যাক্সের লেখা কিন্তু আমি একটা কথা বলছি, ট্যাক্সের লেখা কিন্তু বানালে হবে না, ট্যাক্স বানালে হবে না। কস তুই একটু বানা, একটু নাম্বার দিয়ে দেবে। ট্যাক্স বানাস না, মানে ট্যাক্স তো আইন, তো যেটা আইনে বলে যদি বানাতে গিয়ে আইনটাকে উল্টো করে দিই, তাহলে কেটে 0 করতে পারে। মানে গ্র্যাজুয়েশন লেভেলে হয়তো 0 করে দেবে, কিন্তু স্কুল লেভেলে হয়তো কিছু নাম্বার দেবে। একটু ট্যাক্সের যে থিওরিগুলো দিয়েছি সেইগুলো যদি একটু বাইক করে নিস, ঠিক আছে তো? এবার দেখ কি বলছে,
ক্যাপিটাল গেন কাকে বলে? তো জানিস মূলধনী লাভ কাকে বলে? দেখ কিছু নাও লিখতে পারে, এটা লিখলো 1 নম্বর দেবে। মূলধনী সম্পত্তি বেচে যে লাভ হয় তাকে বলে মূলধনী লাভ, হয়ে গেল। এইটুকু লিখলেও নাম্বার দেবে। তো যে 2 এক্সাম্পল অফ ট্রান্সফার অফ অ্যাসেটস কালকেই পড়াচ্ছিলাম। মূলধনী কি বলছে? মূলধনী সম্পত্তি হস্তান্তরের 2টি উদাহরণ দাও। মূলধনী সম্পত্তি হস্তান্তরের 2টি উদাহরণ দাও। তো বেশ সুন্দর করে দেখ স্যার এটা কি করে? আরে মূলধনী সম্পত্তি যে তুই শর্ট নোটস পড়বি ওখান থেকে অ্যান্সার হয়ে যাবে। মূলধনী সম্পত্তি এই হস্তান্তরে যে শর্ট নোট পড়বি ওর মধ্যেই অ্যান্সার হয়ে যাবে। তো যে মেনশন 2 এক্সাম্পল অফ অ্যাসেটস, 2টো অ্যাসেটের উদাহরণ দাও হুইচ আর নট ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। তো সেটাও বুঝে আমার সব সাজেশনের কোশ্চেন এগুলো। অর when the shares treated as, কখন শেয়ারকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলে? এইবার তো বললাম শেয়ারকে যদি লিস্টেড কোম্পানির শেয়ার হয় 12 মাসের কম, যদি আনলিস্টেড কোম্পানির শেয়ার হয় 24 মাসের কম। এবার লিখতে হবে লিস্টেড না আনলিস্টেড। যে 2 এক্সাম্পল অফ ইনকাম ও আদার সোর্স, এইবার তো অঙ্ক করালাম, বলে দিলাম ইনকাম আদার সোর্সের 2টো উদাহরণ। The remuneration received from West Bengal Council of Higher Secondary Education for examination of script to be, কি লেখা আছে দেখ, এখান থেকে যে লেখাটা একটু গন্ডগোল, একটু জাস্ট একটু মিলিয়ে নিচ্ছি। কি লেখা আছে পড়ছি, রেমুনারেশন রিসিভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, ঠিক আছে, ফর এক্সামিনেশন অফ স্ক্রিপ্ট, ঠিক আছে, ঠিক এটাই লেখা আছে। টু বি অ্যাসেসড আন্ডার ইনকাম ফ্রম আদার সোর্সেস। ওয়াই? তো লেখানোই আছে, বলছে রেমুনারেশন পাচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে, মানে ঠিক আছে তো, ফর এক্সামিনেশন স্ক্রিপ্ট, ঠিক আছে, টু বি অ্যাসেসড আন্ডার ইনকাম ফ্রম আদার সোর্সেস, অবশ্যই, ঠিক আছে তো। যদি এটা যদি ভালো করে শুরু, এই যেমন তোদের বলেছিলাম, ধর আজকে স্কুলে পড়ি, ঠিক আছে, সে যেই স্কুলে পড়িস, কিন্তু এই যে এই পরীক্ষাটা হবে ভালো করে শুনবি, যখন পরীক্ষাটা হবে না এইচএসসি বোর্ডের পরীক্ষা হবে, তখন টিচাররা গার্ড দেবে, তো গার্ড দেওয়ার জন্য টাকা পাবে, ঠিক আছে তো। এটা এটা আমি বলেছিলাম। বা ধর এরকমও হতে পারে, ধর অ্যান্সার স্ক্রিপ্ট, আমি অ্যান্সার স্ক্রিপ্ট বুঝিয়েছিলাম, আজকে তুই যে স্কুলে পড়িস টেস্টের খাতা দেখেছে তার জন্য কিন্তু কোনো টাকা পাবে না, ঠিক আছে, কিন্তু যখন বাইরের স্কুলের খাতা দেখবে তখন তার জন্য টাকা পাবে, কারণ ও তো ওই স্কুলে কাজ করতে বাধ্য, তো বাইরের স্কুলে কাজ করতে বাধ্য নয়, কেন কাজ করবে? এটা আদার সোর্সে। অর্থাৎ এখানে স্যালারি বলতে কি বোঝায়? স্যালারি বলতে যেখানে মালিক আর কর্মচারীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে, এখানে মালিক কর্মচারীর মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা তোকে মাথায় রাখতে হবে। এটাই আর কি বইতে লেখা আছে, দেখবি বইতে এটাই লেখা আছে। দেখ গ্রুপ সি, গ্রুপ সিতে কি বলছে এবার, স্টেট দ্য ডিডাকশন অ্যাভেলেবল ফ্রম নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি বোথ ইন কেস অফ লেট আউট অ্যান্ড সেলফ অকুপাইড। এটা একটা থিওরি দিয়েছে, থিওরিটা তুই নিজেই জানিস, প্রত্যেকে জানিস। বলছে নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি, আমরা ন্যাপ করতাম, হাউস প্রপার্টি করার সময় এনএবি করতাম, এনএবি থেকে কি বাদ দিত মনে আছে তো? বলতে পারবি এনএবি থেকে বাদ দিতে কি বলছে স্যার? ডিডাকশন আন্ডারশন 24 বাদ দিতাম। এটা লিখে লিখে দেখিয়েছি এখানটায়। এনএবি নেট অ্যানুয়াল ভ্যালু, তার থেকে কি বাদ দিলাম? ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে, প্রথমে বাদ দিতাম স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24 সাবসেকশন এ কি লিখতাম? এনএভির ওপর কত পার্সেন্ট? 30%। এইভাবে তোকে লিখতে হবে, ঠিক আছে তো। আর কি ইন্টারেস্ট অন লোন বাদ দিতে হবে আন্ডার সেকশন 24। এটা কোন বাড়ি হতো? বাদ দিয়ে এটা হতো এটা লেট আউট। এটাই যদি সেলফ অকুপাইড হয়ে যেত, এই সেটা এটা ধর এটা হয়ে গেল, এটা লেট আউট হয়ে গেল, এটা লেট আউট। এটাই যখন সেলফ অকুপাইড বাড়ি হয়ে যেত, তখন আমার শুধু একটা জিনিস হতো না, এই যে এইটা সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কি হয় না দেখেছিস? দেখতে পারলি সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কি হয় না? শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিভিশন হয় না, ব্যাস এই হচ্ছে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। এটাতে কোশ্চেন জানতে চাইছে
তো এটাই জানতে চাইছে স্যার আমি তো এইভাবে লিখে দিয়েছি, নাম্বার দেবে, ভালো নাম্বার দেবে, কোনো নাম্বার কাটতে পারবে না, কোনো নাম্বার কাটতে পারবে না। বইতে হয়তো এইভাবে লেখা নেই, বইতে লেখা আছে যে ওই আর কি এটা কথায় লিখেছে, এখানে নাম্বার কাটবে কি, এর চেয়ে তো বাইরে কোনো কথা নেই, এর বাইরে তো কোনো কথাই লেখা নেই, রুলের বাইরে কোনো কথাই লেখা নেই, এটাই তো মেন কথা। বুঝতে পারলি নাকি বললাম, এটাই বলছি, বুঝতে পেরেছি কোশ্চেনটা নাকি বুঝিস? এটা নিশ্চয়ই দেখে দেখে টোকারও কোনো ব্যাপার নেই, এটা তো তুই নিজেই জানিস, প্রত্যেকে নিজেই লিখে দিতে পারবি। তো যে হোয়াট ডু মিন বাই, দেখ কিছুক্ষণ আগে আমি এসে কিউ পড়াচ্ছিলাম, যে কোশ্চেনটা বললাম দেখ এখানে লং কোশ্চেন দিয়েছে, ওই যে হোয়াট ডু মিন বাই শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, বুঝতে পারলি তো? ওরে দিয়েছে ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস, মানে মূলধন সম্পত্তি হস্তান্তর। মূলধন সম্পত্তি হস্তান্তর বললে কি লিখতে হবে তোকে? তোকে লিখতে হবে প্রথমে মূলধন সম্পত্তি হস্তান্তর আয়কর আইন এত মানে বলা আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু লিখতে হবে মূলধন সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝায়, নিশ্চয়ই লেখা আছে সেল, বুঝিস তো? এক্সচেঞ্জ, কাকে কাকে মূল্য সম্পত্তি বলে ওখানে লেখা ছিল, সেল বলতে হবে, শুধু সেলকে মূল্য সম্পত্তি হস্তান্তর বোঝায় না, এক্সচেঞ্জ, ত্যাগ মানে এক্সটিংগুইশমেন্ট, এইগুলোকে সব কটাকে বলা হয় মূল্য সম্পত্তি হস্তান্তরটা লিখতে হবে। তারপর লিখতে হবে যখনই ট্যাক্সের সংজ্ঞা লিখতে বলবে না, তো মূলধনী ওর মধ্যে কি কি ইনক্লুড থাকে, মানে অর্থাৎ কি কি পড়ে, কি কি ওর মধ্যে অন্তর্ভুক্ত, কি কি অন্তর্ভুক্ত নয়, ইনক্লুড আর এক্সক্লুড লিখতে হবে। তাহলে লিখতে হবে এইগুলি মূলধন সম্পত্তি হস্তান্তরের মধ্যে পড়ে আর এইগুলি মূলধন হস্তান্তরের মধ্যে পড়ে না, যদি এগুলো লিখতে পারছি ফুল মার্কস, পুরো ফুল মার্কস দেবে। ঠিক আছে, এইভাবেই তোকে ডেফিনেশন লিখতে হবে। তারপর একটা অঙ্ক দিয়েছে দেখ, আদার সোর্সের একটা অঙ্ক দিয়ে, দেখিস তো? তো অঙ্কটা করবো, আমরা অবশ্যই করবো। আমি শুধু দেখছি এর মধ্যে অঙ্কটা করে দেওয়া যাবে কিনা, যদি এর মধ্যে অঙ্কটা করে দেওয়া যায় আমি বলে দেবো হ্যাঁ অঙ্ক শেষ, মনে হচ্ছে এর মধ্যে অঙ্কটা করে দেওয়া যাবে। দেখ ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট 4,000 টাকা দিয়েছে, আদার সোর্সে আসে কি আসে না? সে রেন্ট ফ্রম হাউস প্রপার্টি আদার সোর্সে আসে, সে না। তার মানে আমি যখন অঙ্ক করবো তখন এই আইটেমটা নেবো না, নাকি না? আইটেমটা পুরো নেবো না। ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ঠিক আছে তো, আদার সোর্সে আসে কি আসে না? আসে, ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আদার সোর্সে আসে কি আসে না? আসে, ঠিক আছে তো। তারপর কি বলেছে, উইনিং ফ্রম হর্সেস, তারপর উইনিং ফ্রম হর্সেসে আদার আসে কি আসে না? ব্যাস অঙ্কটা আরম্ভ কর। তাহলে বোঝা গেল, তাহলে অ্যান্সার কত হচ্ছে? আমি আর করলাম না এটা, মানে বুঝতেই পারলি কেন করলাম না, তো বলেই দিলাম এর মধ্যে শুধু এখানে যে 5টা পয়েন্ট আছে, যেমন রেন্ট ফ্রম হাউস প্রপার্টি আসবেন, বাকি সব আসবে। 4 আর 6 10, 10 আর 13 23, 23 আর 12 35,000। যোগটা মনে হয় ভুল হয়েছে না? 4 আর 6 10, 10 আর 13 23, 23 আর 22 45,000 হয়। আমি 35,000 টাকা লিখেছি, ঠিক আছে তো? তাহলে অ্যান্সারটা বুঝতে পারলি, আর এটা এমনি এই অঙ্কটা ক্লাসে করানো, এই অঙ্কটা পার্টিকুলার আগে করানো আছে, ঠিক আছে তো? তো সুতরাং এই অঙ্কটা আগে করানো। এবার এর সাথে থিওরি ওয়ার্ড দিয়েছে, বাট ফাইনালে থিওরি ওয়ার্ড থাকবে না, ঠিক আছে তো? অঙ্কই দেবে এখান থেকে। give 4 example of income chargeable under the head of income from capital gain। আচ্ছা, বলছে 4টে উদাহরণ লিখতে বলেছে, তাই না? কত সুন্দর সোজা কোশ্চেন দিয়েছে, দেখ 4টে উদাহরণ লিখতে বলেছে, 4টে উদাহরণ লিখে দিতে পারবি। কি বলেছে? মূলধনী উৎস থেকে আয় খাতে ধার্য আয় সময় 4টে উদাহরণ। এবার হাউস প্রপার্টির অঙ্ক করো। মানে বেসিক্যালি ট্যাক্সে কি অঙ্ক করতে হবে জানিস? একটা আদার্স হলে 4 নম্বর অঙ্ক আর হাউস প্রপার্টির অঙ্ক করতে হবে। এই দেখি অঙ্কটা কি দিয়েছে, বলছে মিস্টার বিশ্বনাথ ঘোষ হ্যাজ 2 হাউসেস ইন বেহালা, বেহালায় 2টো বাড়ি।
তাহলে এই অঙ্কটা কলকাতায় বাড়ি দেয়নি, তাই তো? মেট্রো সিটিতে বাড়ি দেয়নি, এটা মাথায় রাখতে হবে। মেট্রো সিটি বাড়ি দেয়নি, বাড়িটা কোথায় দিয়েছে? বেহালা, যেটা মেট্রো সিটি না। মেট্রো সিটি বাড়ি না হলে কোন মিউনিসিপালিটি আসে? নেট। তো ওরা গ্রস দিয়ে দিয়ে 40,000 টাকা, তাহলে তোকে এখানে নেটে নিয়ে যেতাম, তাহলে কত হবে? 40 থাকলে 9/10 করলে 36,000 টাকা হবে। ঠিক আছে তো? ফেয়ার রেন্ট বলে দিয়েছে কত? 30,000 টাকা। রেন্ট রিসিভ বলে 36,000 টাকা। রেন্ট রিসিভ বলে কোনো ভ্যাকেন্ট বলেনি, কিন্তু আরো সোজা করে দিয়েছে। তারপর বলেছে মিউনিসিপাল ট্যাক্স বলে 4,000 টাকা। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ফর কনস্ট্রাকশন অফ হাউস। তো আমাকে জানতে হবে বাড়িটা কনস্ট্রাকশন করার জন্য লোন নিয়েছিস, তাহলে এটা কি ছাড় পাওয়া যাবে? অবশ্যই ছাড় পাওয়া যাবে। কি কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়? পিসিআর বলেছিলাম না, পিসিআর। পিসিআর মানে পারচেস কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন। পিসিআর, সরি পিসিআর, পারচেস কনস্ট্রাকশন আর রিপেয়ার্স, এই পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়। ঠিক আছে তো? তো দেখ অঙ্কটা আরম্ভ করো, কিছু নেই অঙ্কটার মধ্যে, একদম ইজি অঙ্ক দিয়েছে। বাট তোকে তো আমি কালকে কি বললাম? কালকে একটা কথাই বললাম যে সবসময় ইজি অঙ্ক, মানে ইজি অঙ্কটাকে প্র্যাকটিস করে নেয়। যখনই ডিভিশন করবি, ডিভিশন করার না, আমি সবসময় বলি ডিভিশন করার দু রকমের ডিভিশন হয়। একটা হয় একদম বাচ্চাদের মতন অঙ্ক, মানে একদম ইজি অঙ্ক, হাতে ধরে প্র্যাকটিস করতে হয়। তারপরে বাকি অঙ্কগুলো দেখতে হয়। তারপরে বাকি অঙ্কগুলো দেখার পর যেই অঙ্কটা মনে হচ্ছে টাফ লাগছে সেই অঙ্কটা হাতে করতে হয়। এই তো ডিভিশন করার নিয়ম, এটাই তো ডিভিশন করতে হয়। যাই হোক, তাহলে দাগ কাট। 3টে ঘর হবে অফিসে। প্রথমে লিখবো হাউস 1। তাই তো? লিখলাম হাউস 1। ব্র্যাকেটে কি লিখবো বল? লেট আউট। লেট আউট মানে বাড়ি ভাড়া দিয়েছি। প্রথমে কি লিখবো বল? গ্রস তো লিখতে পারবো না, যেহেতু কলকাতায় বাড়ি দিয়েছে, সরি বেহালায় বাড়ি দিয়েছে, তাহলে কি লিখবো? নেট। লেখ নেট মিউনিসিপাল ভ্যালু। আরম্ভ করা করে লেখ, প্রথমে লেখ নেট মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, কত টাকা দিয়েছে? কত লিখবো? 40,000 ইন্টু 9/10 কত হবে? 36,000 টাকা। তো বলছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত বলেছে? কিছু বলেছে অঙ্কে? ফেয়ার রেন্ট 30,000। 30,000। তাহলে দুটোর মধ্যে বড় হচ্ছে 36,000। এবার লিখবো কি? স্ট্যান্ডার্ড রেন্ট। কিছু বলেছে না? এনে তাহলে কি লিখবো? 36,000 টাকা বাইরে বসিয়ে দেবো। এবং তুই আমাকে যদি জিজ্ঞাসা করিস স্যার এবছর আমার হাউস পার্টি কেমন অঙ্ক দেবে, আর আমি তোকে বলে দিচ্ছি কেমন অঙ্ক। ইয়ারে যা আছে ওর মধ্যেই অঙ্ক দেবে। কেমন অঙ্ক দেবে? তো কোনো ইয়ারের অঙ্ক তুলবে না। ও তোকে বলে দেবে বাড়িটা মেট্রো সিটিতে আছে, নাম্বার 1। ও তোকে লিখে দেবে, হয় গ্রস মিউনিসিপাল বলে দেবে বা নেট মিউনিসিপাল বলে দেবে, যে কোনো একটা বলে দেবে, পারবি। ও ফেয়ার রেন্ট বলে দেবে, স্ট্যান্ডার্ড, মানে একদম মানে যেরকম করতে পারতো অঙ্ক, নর্মাল অঙ্ক দেয়। হাউস বোর্ডে কোনো টাফ করতে, কোনোদিন টাফ করতে হবে না হাউস বোর্ডে, কারণ ট্যাক্সের অঙ্ক টাফ করা যায় না। ও তো ওই আইটেমই থাকবে, ওর বাইরে তো আইটেম থাকবে না। ও তার বাইরে থাকবে, বললো মেট্রো সিটির বাড়ি আছে, ঠিক আছে তার মেট্রো সিটির বাড়ি দিয়ে দিল, অসুবিধা কোথায়? মেট্রো সিটির বাড়ি হলে কোন মিউনিট আছে? গ্রস মিউনিট আসে। ও তোকে যদি নেট দিয়ে দেয় গ্রসে নিয়ে যাবি, আর গ্রস দিলে গ্রসই লাগবে। ফেয়ার রেন্ট তোকে একটা বলে দিল, তাহলে লিখবি দুটোর মধ্যে যেটা বড়। স্ট্যান্ডার্ড রেন্ট সাপোজ দিয়ে দিল, তাহলে দুটোর মধ্যে যেটা ছোট সেটা হয়ে গেল আর ইয়ার। স্টেপ 1 হয়ে গেল রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ও তোকে পরীক্ষায় ভালো করে শুনবি, ও তোকে পরীক্ষায় রেন্ট রিসিপ্টও বলতে পারে, আবার অ্যানুয়াল রেন্টও বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। কিন্তু রেন্ট রিসিপ্ট বলুক বা অ্যানুয়াল রেন্ট, আমার কোনটা নেই? অ্যানুয়াল রেন্ট নেই। ও ধর তোকে রেন্ট রিসিপ্ট বলে দিল একটা টাকা, নিচে বলে দিল ভ্যাকেন্ট। এরকম ভাবে অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলে। আমরা সবসময় একদম মাথায় রাখবি, ঠিক করে রাখবি যে আমরা অ্যানুয়াল রেন্টই লিখবো। ঠিক আছে? হ্যাঁ। তবে স্যার ধরুন রেন্ট রিসিপ্ট বলেছে 1,00,000 টাকা, আর ভ্যাকেন্ট বলেনি, তাহলে রেন্ট রিসিপ্টটাই হয়ে যাবে অ্যানুয়াল রেন্ট 1,00,000 টাকা, কোনো ভ্যাকেন্ট ছিল না। স্যার রেন্ট রিসিপ্ট বলছে 1,00,000 টাকা, কিন্তু বলছে 2 মাস ভ্যাকেন্ট, তার মানে তুই ক মাসের ভাড়া পেয়েছিস? 10 মাস। 10 মাস, তাহলে 1,00,000/10 ইন্টু 12। তো এই জিনিসগুলো মাথায় রাখবি, নেবো এইরকম দিতে পারে। এই যে আমি এখন যে আইডিয়াল বললাম, এর বাইরে কোনো অঙ্ক দিলে আমাকে এসে বলিস বাইরে অঙ্ক দিয়েছে, বাইরে দেবেই না। আমি লিখে দেবো এর বাইরে কোনো অঙ্ক করতেই পারবে না।
স্যার আর মিউনিসিপাল ট্যাক্সের রুলটা কি ছিল? প্রিভিয়াস ইয়ারে তুই যত টাকা দিবি তত টাকাই ছাড়, এটা মাথায় রাখবি। প্রিভিয়াস ইয়ারে, সে প্রিভিয়াস ইয়ারে আমি 2 বছরের টাকা দিই, 2 বছরই ছাড় দেবে। মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? নেটের উপর হয়, নেটের উপর, নেট ভ্যালুর উপর। যেমন এই অঙ্কে দেখ, নেট কত বেরোলো? 36, তাই তো? 36-এর উপর মিউনিসিপাল ট্যাক্স হবে, ঠিক আছে? এবার বলি স্যার মিউনিসিপাল ট্যাক্স না ভাড়াটিয়া কিছু দিয়ে, ভাড়াটিয়া দিলে ছাড় পাওয়া যায়, ব্যাস, এর বাইরে একটা লাইনও বলবে না। আর ইন্টারন্যাশনাল লোন রিপেয়ারে ম্যাক্সিমাম 30,000 টাকা, রিপেয়ার 30,000 টাকা ছাড় পাওয়া যাবে। কনস্ট্রাকশন করার জন্য লোন নিলে, ঠিক আছে, লেট আউট বাড়ি হলে নো লিমিট, আর সেলফ অকুইড হলে 2 লাখ টাকা, ব্যাস এইটুকুই তো, এর বাইরে কিচ্ছু দেবে না ওকে, একটা লাইনও বলবে না। স্টেপ 1 কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট, রিজনেবল স্টেপ 2 দিয়ে লিখবে অ্যানুয়াল রেট। দেখা যাক অ্যানুয়াল রেট কত বলেছে অঙ্কে। অ্যানুয়াল রেট 36,000 টাকা বলেছে, তাই তো? কিন্তু কোনো ভ্যাকেন্ট বলেনি, তাহলে 36,000 টাকা। 36 মধ্যে বড় কোনটা? 36ই বড়। এটা লিখবো স্টেপ 3, লিখবো গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই তো? গ্যাস থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দেবো। মিউনিসিপাল ট্যাক্স বলেছে টাকা কত টাকা? 4,000 টাকা। তাহলে 36 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 32,000। এটাকে লিখবো ন্যাফ, নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? এর থেকে কি মাইনাস করতে হবে? ডিডাকশন আন্ডার সেকশন 24। কি লিখলাম? ডিডাকশন আন্ডার সেকশন 20। প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন, কত হবে? 32,000-এর উপর 30%, মানে 9,600। আর কি লিখবো? ইন্টারেস্ট অন লোন, কত লিখবো? ইন্টারেস্ট অন লোন কত বলেছে দেখ, ইন্টারেস্ট অন লোনটা নেওয়া হয়েছে কনস্ট্রাকশন পারপাসে। 8,000 লিখতে পারবো, 9 আর 8 কত হচ্ছে? 17,600। তো 32,000 থেকে 17,600 বাদ দিলে কত হচ্ছে? 14,400। 14,400 টাকা। প্রথম বাড়ি কমপ্লিট। এটা কত সুন্দর হয়ে গেল হাউস নাম্বার 1। লিখবো হাউস নাম্বার 2 সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড বাড়ি শুরু হয় কোথা দিয়ে জানিস তো? ন্যাভ থেকে। ন্যাভ হবে নীল। এবার মাইনাস করবো ডিডাকশন আন্ডার সেকশন 24। শুধুমাত্র ইন্টারন্যাশনাল লোন। সেকেন্ড বাই দি ইন্টারন্যাশনাল লোন কত ছিল? 10,000। ব্যাস হয়ে গেল সেই। নীল থেকে 10,000 বাদ দিলে মাইনাস 10,000 টাকা, বাদ দিয়ে কত হচ্ছে? 4,400 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে? পরে দেখ কি বলেছে, অর দিয়ে দিয়েছে, বলছে মিস্টার কে দেবনাথ ইজ দ্য ওনার অফ আ হাউস ইন কলকাতা। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি ফর দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার।
ঠিক আছে? তো তোকে মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, তোকে ফেয়ার রেন্ট বলে দিয়েছে, তোকে স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিয়েছে, তোকে অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে, ঠিক আছে? তোকে মিউনিসিপাল ট্যাক্স বলেছে 10% অন মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে? তা এই একটা ছোট্ট একটা সিম্পল একটা অঙ্ক দিয়েছে। তাহলে এখানে কি বলেছে, বাড়িটা কলকাতায় আছে, তাহলে কলকাতায় আছে মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, তাহলে কি ধরে নেবো এটা, যে গ্রস দিয়েছে, ঠিক আছে? তো অঙ্কটা তোকে আরম্ভ করতে হবে, কিছু নেই অঙ্কটার মধ্যে। প্রথমে লিখবো কি, গ্রস মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু কত লিখবো, 36,000 টাকা, মনে করবো এটাই গ্রস দিয়েছে। ফেয়ার রেন্ট কত বলেছে, ফেয়ার রেন্ট 35,000 35,000 টাকা। দুটোর মধ্যে বড় কোনটা, 40,000 এবার লিখবো কি স্ট্যান্ডার্ড রেন্ট, লিখবো স্ট্যান্ডার্ড রেন্ট কত, 45,000 টাকা। তা এই দুটোর মধ্যে বড় কোনটা, ছোট হলো 36,000 ঠিক আছে? তো 36 আর 35-এর মধ্যে বড় 36 হয়ে গেল, 36 আর 45-এর মধ্যে তোর ছোট হচ্ছে 36,000 টাকা, ঠিক আছে? তো স্টেপ 1 লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো স্টেপ 2 লিখবো অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছে অঙ্কে, 60,000 60,000 টাকা। এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে তোর বড় কোনটা, 60,000 টাকা। লিখবো কি স্টেপ 3, এটা হচ্ছে গ্যাপ। গ্যাপ বের করতে বলেছে না, ন্যাভ। এর থেকে মাইনাস করব মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স কত বলে, 10% অন মিউনিসিপাল ভ্যালু। তাহলে 10%টা কার উপর হবে, নেটের উপর হবে, তাই তো? নেট কত ছিল, 36,000 ইন্টু 9/10 ইন্টু 10%, 36,000 ইন্টু 9/10 ইন্টু 10% কত হচ্ছে দেখ, 32,400 মানে 3,240, বাদ দিয়ে কত হচ্ছে, 56,760 56,760, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা হলো। আচ্ছা, হাউস প্রপার্টি ন্যাপ কত বেরিয়েছিল, 56,760, তাই তো? তারপর থিওরি দিয়েছিল এখানে, বলছে বিয়ের দাগে বলেছিল মেনশন এনি টু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ আর নট টু বি অ্যাসেসড আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বলছে দুটো ইনকাম লিখতে হবে হাউস প্রপার্টি থেকে, যেইগুলো হাউস প্রপার্টিতে করযোগ্য নয় আর কি। আর হোয়াট ইজ স্ট্যান্ডার্ড রেন্ট, এই ছিল ট্যাক্সের পোর্শন। এবার কস্টের পোর্শনে, কস্টের পোর্শনে, কস্টের পোর্শনে প্রথমেই যেটা স্টোর লেজার দিয়েছিল, একটা ফিফোর অঙ্ক দিয়েছিল, ফিফো। তাহলে অঙ্কটা ভালোই অঙ্ক দিয়েছিল। প্রথমে হচ্ছে ওপেনিং স্টক দিয়েছিল, রিসিভ দিয়েছিল, ইস্যুড দিয়েছিল, রিসিভ দিয়েছিল, এবার রিটার্ন দিয়েছিল। এখানে নতুন একটা পয়েন্ট আছে, রিটার্ন, ঠিক আছে? রিটার্ন দিয়েছে, তারপর ইস্যুড দিয়েছে, তারপর আবার ইস্যুড দিয়েছে। তাহলে দাগ কাটা যাক। এখানে লিখবো ডেট, এখানে লিখবো রিমার্কস, এখানে লিখবো রিসিটস, এখানে লিখবো ইস্যু, এখানে লিখবো ব্যালেন্স। জিআর নাম্বার, এসআর নাম্বার,
ইউনিট রেট আর অ্যামাউন্ট, ইউনিট রেট আর অ্যামাউন্ট, ইউনিট রেট আর অ্যামাউন্ট। উপরে কি লিখতাম? এখানে লিখতাম স্টোর লেজার, লিখবো স্টোরস লেজার, ব্র্যাকেটে লিখবো ফিফো মেথড। এবার কি বলেছিল? প্রথমে ডেট লিখবো 2014 জানুয়ারি, জানুয়ারি 1। কি বলেছিল? ওপেনিং স্টক বলেছিল 1000 ইউনিট 10 টাকা করে, মানে ব্যালেন্সে লিখবো 1000 ইউনিট 10 টাকা করে, মানে 10,000 টাকা। এখানে লিখবো কি? ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং স্টক। ঠিক আছে তো? তারপর কি ছিল? 5 তারিখ ছিল রিসিটস কত? 500 ইউনিট 11 টাকা করে লিখবো। রিসিপ্টসে লিখবো 500 ইউনিট 11 টাকা করে, হলে হচ্ছে কত? 5,500 টাকা। তাহলে 1000 ইউনিট ছিল 10 টাকা করে, আর 500 ইউনিট কিনলাম 11 টাকা করে, হচ্ছে কত? 10,000 আর 5,500 টাকা। 5-এর পর বলেছিল 10 তারিখ ইস্যু হয়েছে, 1200 ইউনিট ইস্যু হয়েছে। তাহলে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্টে কত ছিল? 1000 নেবো 10 টাকা করে, আর বাকি 200 নেবো 11 টাকা করে। 1000 ইন্টু 10 মানে 10,000 টাকা, আর 200 ইন্টু 11 মানে 2,200 টাকা। তাহলে 10 টাকার মাল গোডাউনে আর নেই, 11 টাকার মাল 500টা ছিল, 200 দিয়ে দিয়েছি, আছে কত? 300টা। 300টা 11 টাকা করে, 3,300 টাকা। ঠিক আছে? নেক্সট 10-এর পর কি বলেছিল? 12 তারিখ আবার রিসিটস করছি, পারচেস করছি 12 তারিখ। কত বলেছে? 800 ইউনিট 11 টাকা 50 করে। কত হচ্ছে? 800 ইন্টু 11 টাকা 50 করলে কত হচ্ছে? দেখো তো, ক্যালকুলেটর দাও। 9,200। 9,200। 800 ইন্টু 11 টাকা 50 করলে হচ্ছে 9,200। আমার গোডাউনে 11 টাকার মাল ছিল 300টা, আর 11 টাকা 50-এর মাল কিনলাম কতটা? 800টা। তাহলে কত হবে? 3,300, আর এটা হবে 9,200। 12 তারিখ হয়ে গেল। 21 তারিখ রিটার্ন বলেছিল। 21 তারিখ রিটার্ন বলেছিল। কত ইউনিট রিটার্ন বলেছিল? 100 ইউনিট। 100 ইউনিট রিটার্ন বলেছিল। ঠিক আছে তো? রিটার্ন রিসিপ্টে বসবে। ঠিক আছে? 10 টাকা করে 1000। ঠিক আছে? তাহলে কি হবে? গোডাউনে 300 ইউনিট মাল ছিল 11 টাকা দামের, 3,300। 11 টাকা 50-এর মাল ছিল 800 ইউনিট, 9,200। আর রিটার্ন হলো 100 ইউনিট 10 টাকা দামের, 1000 টাকা। ঠিক আছে তো? এখানে শুধু জাস্ট রিমার্কসে লিখতে হবে রিটার্ন, রিটার্ন বলে কথা লিখতে হবে। 21 তারিখ হয়ে গেল। এবার 26 তারিখ ইস্যু। কত ইউনিট ইস্যু বলেছে? 500 ইউনিট। ফিফো, ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে প্রথমে লিখবো 300 ইউনিট 11 টাকা করে, তারপর লিখবো 200 ইউনিট 11 টাকা 50 করে, হচ্ছে 3,300। ঠিক আছে তো? আর 200 ইন্টু 11 টাকা 50 করলে কত হচ্ছে? 23,000। 2300। 2300। তাহলে কত হচ্ছে? 11 টাকার মাল 300টা ছিল, 300টাই দিয়ে দিয়েছি। 11 টাকা 50-এর মাল 800টা ছিল, 200টা দিয়ে দিয়েছি, রইলো 600টা। 600টা 11 টাকা 50, আর 100টা 10 টাকা। তো এটা তো 1000 টাকা হচ্ছে। আর ওটা কত হচ্ছে দেখ, 600 ইন্টু 11 টাকা 50 করলে 16। 6,900। 6,000। লাস্ট 30 তারিখ লাস্ট, এটা হলে হয়ে যাচ্ছে
200 ইউনিট কত টাকা করে হবে? এবার আমার গোডাউনে 11 টাকা 50 হয় 10 টাকা, মানে ফিফো মানে প্রথমটাকে নেবো, 200 ইউনিট নেবো 11 টাকা 50 করে। কত হচ্ছে 200 ইন্টু 11 টাকা 50 করলে 2300। তাহলে 11 টাকা 50 এর মাল 600টা ছিল, 200টা দিয়ে দিচ্ছি, রইল কত 400টা। 4,600। আর 100টা 10 টাকা করে হলে কত হচ্ছে? 1000 টাকা। তাহলে এটা হয়ে গেল ক্লোজিং স্টক। 4600 আর 1000। শেষ হয়ে গেল স্টোর লেজারটা। এবার এর সঙ্গে একটা থিওরি অড দিয়েছিল, বলছে দুটো সুবিধা দুটো অসুবিধা লেখো ফিফো মেথডে। তারপর বলেছিল 2 নম্বর স্টেট দ্য অ্যাডভান্টেজ অফ 2 প্রিমিয়াম বোনাস প্ল্যান, মানে হেলসে আর রোয়ানের সুবিধা লিখতে হবে। গ্রুপ ডি, গ্রুপ ডিতে চলে আসছি। বলছে 6 নম্বরে একটা লিখতে হবে। প্রথমে থিওরি দিচ্ছে, স্টেট দ্য ফর্মুলা অফ টাইম রেট অ্যান্ড পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট অ্যান্ড অলসো মেনশন 2 অ্যাডভান্টেজ অফ ওয়ান অফ দ্য মেথড। ঠিক আছে, তো দুটো মেথডের ফর্মুলা লিখতে হবে, এই মুখে বলে দিচ্ছি। টাইম রেট সিস্টেমের ফর্মুলাটা কি? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। আর পিস রেট সিস্টেমের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। বেশ হয়ে গেল। দুটো মেথডের বলছে অলসো মেনশন 2 অ্যাডভান্টেজ অফ ওয়ান মেথড, একটা মেথডের দুটো সুবিধা লিখতে হবে। অরের অঙ্কটা করছি। হ্যাঁ, তো অঙ্কটা কি বলছে? বলছে রাম অ্যান্ড শ্যাম প্রডিউস 100 আর 120 পিসেস অফ প্রোডাক্ট এক্স। রাম 100টা তৈরি করছে আর শ্যাম 120টা তৈরি করছে। টাইম অ্যালাউড বলছে 10 ইউনিটস অফ এক্স। ঠিক আছে, তো প্রোডাক্ট এক্স তৈরি করতে, ঠিক আছে, বলছে টাইম অ্যালাউড 10 ইউনিটস অফ এক্স ইজ 1 আওয়ার। তার মানে প্রোডাক্ট এক্স তৈরি করতে, ঠিক আছে, 10 ইউনিট তৈরি করতে 1 ঘন্টা লাগছে, এটা বলেছে। অ্যান্ড দে আর আওয়ারলি রেট বলেছে 4 টাকা করে। ক্যালকুলেট আর্নিংস অফ দ্য ডে, ঠিক আছে, ফর ইচ অফ দ্য ওয়ার্কার আন্ডার স্টেট পিস রেট অ্যান্ড রোয়ান প্রিমিয়াম বোনাস মেথড। তো অঙ্কটা খুব ইজি দিয়েছে, খুব একটা টাফ দেয়নি অঙ্কটার মধ্যে। দুজন ওয়ার্কার ছিল, একজন ছিল রাম আর একজন ছিল শ্যাম। ঠিক আছে, একজন ছিল রাম আর একজন ছিল শ্যাম। তো টাইম অ্যালাউড বলেছে, দেখ 1 ঘন্টায় 10 ইউনিট হয়। তাহলে আমি একটা একটা ধরে ধরে বলছি। প্রথমে না টাইম অ্যালাউডটা বের কর। প্রথমে টাইম অ্যালাউড অঙ্কটা পেরেছিস করতে? প্রথমে টাইম অ্যালাউডটা বের কর। টাইম অ্যালাউড, টাইম অ্যালাউড কার কার করবো? রাম শ্যাম দুজনেরই করবো। প্রথমে করি রাম। ঠিক আছে, রাম 100 ইউনিট তৈরি করছে, তাহলে 10 ইউনিট তৈরি করতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 100 ইউনিট তৈরি করতে কত লাগবে? 10 ঘন্টা। তাহলে 100/10, 10 ঘন্টা। শ্যাম 120/10 কত হচ্ছে? 12 ঘন্টা। ঠিক আছে, আর তোর অঙ্কে টাইম টেকেন কত বলেছে? টাইম টেকেন 8 ঘন্টা। ঠিক আছে, তো তাহলে এখানে নিচে বের করি, টাইম সেভ বের করে নিই আগে। টাইম সেভ বের করার ফর্মুলা TA মাইনাস টি, TA মাইনাস টিটি। রাম, রামের টিএ কত? 10, আর টিটি কত ছিল? 8। 10 থেকে 8 বাদ দিলে 2 ঘন্টা। শ্যাম 12 থেকে 8 বাদ দেবো, কত হচ্ছে? 4 ঘন্টা। হয়ে গেল, টাইম সেভ হয়ে গেল। এবার কি করবো বল? ওয়েজেস আন্ডার রোহান সিস্টেম, ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান, ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান। ফর্মুলা কি? টাইম ওয়েজেস প্লাস বোনাস, টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল? 8। রেট পার আওয়ার কত করে বলেছে? 4 প্লাস টিটি বাই, প্রথমে আলাদা আলাদা করে করছি, রাম আর শ্যাম দুজনের করতে হবে। এটা রামের করছি। TT/TA into TS. না না, টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। 8/10 ইন্টু টিএস 2, আর রেট কত করে? 4 টাকা করে। তাহলে কত হচ্ছে? 4 8 32। ঠিক আছে, 8 8 64, 64কে 10 দিয়ে ভাগ করলে কত? 6.4, মানে 38 টাকা 40 পয়সা রাম। ঠিক আছে, এবার করবো কি? শ্যাম।
শ্যামের কত করেছিল ওই 8 ইন্টু 4 প্লাস টিটি, টিটি কত ছিল, টিটি তো 8ই হবে, কিন্তু টিএ 12 ইন্টু 4 টাইমস 4 বেরিয়েছিল ইন্টু 4 তাহলে 12 আর 4 কাটলে কত হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 32 আর এখানে হচ্ছে 32/3 কত হচ্ছে দেখ, 32/3 করলে 10.67, তাহলে হচ্ছে 42.67। এটা তোর হয়ে গেল কি বলতো, রাম আর শ্যাম দুজনেরই আলাদা আলাদা করে লোয়ার মেথড করে ফেলি, ঠিক আছে। দেখ কতদূর বুঝতে পারলি। ছবি তুলতে হবে, দেখে দে একটু। দেখে দে একটু, আমি তোকে বলছি। পিস সেটটা করতে হবে, পিস সেটটা কর, পিস সেট বের করো অ্যাকচুয়াল আউটপুট পিস সেট, তাহলে পিস সেট না বলে দিলে পিস সেট বের করে নিতে হবে, তাই তো। তুই বুঝেছিস তো, এই টাইপের অঙ্কগুলো ভালো করে দেখবি, এটা একদম ইজি অঙ্ক, দিয়ে অঙ্ক কি ছিল না অঙ্কের মধ্যে, ঠিক আছে তো। আচ্ছা পিস সেট, like wages under state piece rate system, কি লিখলাম, ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম, ঠিক আছে তো, সুন্দর হয়ে গেল। ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম ফর্মুলা কি হবে, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। রাম, রাম কতগুলো তৈরি করেছে, 100টা, শ্যাম 120টা, কিন্তু পিস রেট তো বলেনি, পিস রেট বের করতে হবে। এখানে নিচে লেখ পিস রেট ইকুয়াল টু রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার কত বলেছিল অঙ্কে, অঙ্কে রেট পার আওয়ার বলেছে 4 টাকা, আর ইউনিট পার আওয়ার করবো, ঠিক আছে। এখানে ইউনিট পার আওয়ার, ও ইউনিট পার আওয়ারও বলেছে 10 ইউনিট 1 ঘন্টায়, তাহলে 4/10 মানে 0.40, তাহলে এবার 100 ইন্টু 0.40 হবে, 120 ইন্টু 0.40, তাহলে 100 ইন্টু 0.40 মানে 40 টাকা, আর এটা 48 টাকা। বেশ, এই তো হলো অঙ্কটা, বুঝতে পেরেছিস করতে। তাই না, বুঝতে পেরেছি অঙ্কটা, 4 দাগের অঙ্কটাও হয়ে গেল পুরো। আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে 5 দাগেরটা, যেটা বলছি বড় অঙ্ক, একটা 8 অঙ্ক আসবে। এখন এই 4 দাগের অঙ্ক করলে এখানে পিস রেট আর হেলথ রোয়ান মিলিয়ে দিয়েছে, জেনারেলি পিস রেটই থাকবে এখান দিয়ে। এবার দেখ গ্রুপ ইতে দেখ 5 দাগের কোশ্চেনটা কি বলেছে পড়। Answer the following question. Alternative is to be noted. Alternative দেয়, সঙ্গে অরও দেয়। From the following data, calculate gross earnings, মানে ওয়েজেস বের করতে বলছে ফর জব পারফর্ম বাই অজয় অ্যান্ড সৌরভ। দেখ আমি বারবার বলেছিলাম, কালকে বলছিলাম, ঠিক আছে, এর মধ্যে বলছিলাম অজয় আর সৌরভের অঙ্কটা, তো অজয় আর সৌরভের অঙ্কটা দিয়ে দিয়েছে, দেখিস তো, অজয় আর সৌরভের অঙ্ক, আমি এই অঙ্কটার কথা বলছিলাম, ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখ
টাইম অ্যালাউড, আমি আগের দিন বলছিলাম তোদের মনে আছে কিনা জানি না, এই দেখ 100 ইউনিট তৈরি করতে অজয়ের টাইম অ্যালাউড বলে 40 ঘন্টা। 40 ঘন্টা লিখলে তো হবে না, 100 জন্য 40 ঘন্টা, কিন্তু অজয় কি 100 করছে? দেখ কত করছে অজয়, অজয় 150টা করছে, তাহলে 100 করতে 40 ঘন্টা লাগে, 150 করতে কত হলো 60 ঘন্টা। আর বিজয় সরি সৌরভ 100 করতে 42 ঘন্টা লাগলে 200 করতে কত হলো 84 ঘন্টা। তাহলে টাইম অ্যালাউড এইভাবে বের করলাম, টাইম অ্যালাউড বের করলাম কত, একটা 60 আর একটা 84। আর টাইম টেকেন বলেছে কত 48 আর 70, বাদ দিয়ে টাইম সেভড হয়ে গেল। রেট পার ইউনিট বেকার দিয়েছে, কোনো কাজে লাগবে না, রেট পার আওয়ারটা নেবো, করে এখান দিয়ে তোর দুজনে হেলসে আর রোয়ানটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো অঙ্কটা কোনো কিছু নেই অঙ্কটার মধ্যে। করে ফেল, অঙ্কটা করা গেছে। চল, তাহলে দেখ আমি বলছি অজয়, আর এখানে লিখলাম সৌরভ, একবারে করে দিচ্ছি টাইম অ্যালাউড, তুমি লিখবো টাইম অ্যালাউড। তো অজয়েরটা কি করে বেরোলো, অজয়েরটা বেরোচ্ছে তোর 40/100 ইন্টু 150, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। 100 করতে 40 ঘন্টা লাগে, 150 করতে কত লাগবে 60 ঘন্টা। সৌরভ, এবার লিখবো কি সৌরভ কত হবে 42/100 ইন্টু 200, কত হবে 84 ঘন্টা, টাইম অ্যালাউড কমপ্লিট, ঠিক আছে? তো তার থেকে মাইনাস কর টাইম টেকেন, কতটা সময় নিয়েছে কাজটা করতে, কমপ্লিট করতে কতটা সময় নিয়েছে টাইম টেকেন বল। 48 আর 70, 48 আর 70, তাহলে বাদ দিলে কত হচ্ছে 12 আর 14। টাইম সেভড হয়ে গেল, টাইম সেভড 12 আর 14, ব্যাস অঙ্ক আর কিছু নেই, অঙ্ক এবার নর্মাল। এবার লিখবো কি ওয়েজেস অফ সৌরভ, আগে সৌরভটা করছি, কার নিয়মে সৌরভ, রোয়ানের নিয়মে। তাহলে কি লিখবো টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ওয়েজেস প্লাস বোনাস। তাহলে ফর্মুলা কি হবে টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। তো টিটি কত ছিল, সৌরভের টিটি ছিল 70, আর সৌরভের রেট কত করেছিল 12 টাকা, প্লাস 70/টিএ 84 ইন্টু 14 ইন্টু 12। 70 ইন্টু 12 করলে কত হবে 7 × 84, 840, প্লাস এই 14 আর 84 কাটলে 6 হয়, 6 আর 12 কাটলে 2 হয়, তাহলে 70 দুগুণে 140, তাহলে কত হচ্ছে 980 টাকা। তো 980 বেরিয়েছিল। কঠিন ছিল না, দেখ অঙ্কটা কত সুন্দর ইজি ছিল, এরকম অঙ্ক ইম্পর্টেন্ট আছে, অঙ্কের মধ্যে কোনো কঠিন ছিল না। কি ছিল বলতো, ওই 100 ইউনিট বলে দিয়েছিল না ব্যাকেটে, ওইটা একটু দেখতে হবে, ঠিক আছে? তো ওটা একটু দেখতে হবে, ভুল করে যদি টাইম হলো 40-42 করেছি ওখানটায় ভুল হয়ে যাবে, ব্যাস আর কিছু ছিল না অঙ্কটা। এবার লিখবো ওয়েজেস অফ অজয়, ব্র্যাকেটে লিখবো কি হেলসে, কি লিখবো টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি টিটি ইন্টু আর প্লাস বোনাস হচ্ছে 50/100 ইন্টু টিএস ইন্টু আর। তো টিটি কত ছিল সৌরভের টিটি, সৌরভের টিটি কত ছিল বল, সৌরভ কেন বলছি, এটা হচ্ছে অজয়, অজয় সরি অজয়, অজয়ের টিটি ছিল 48, 48 ইন্টু 8, 50/100 মানে 1/2, টিএস কত বেরিয়েছিল অজয়ের 12, আর রেট ছিল 8 টাকা করে, তাহলে কত হচ্ছে 48 ইন্টু 8 করে, 48 ইন্টু 8 করে কত হচ্ছে বল 384। 384, 2 কে 12 কাটলে কত হচ্ছে 6, 6 আর 48, তো 384 আর 48 কত 432 হয়ে গেল অঙ্কটা। এই অঙ্কটা এফেক্টিভ রেট বের করতে পারেন, এফেক্টিভ রেট বের করতে পারলে কি করতে হবে, যেটা ওয়েজেস বেরোলো তাকে টিটি দিয়ে ভাগ করে দিই, এফেক্টিভ রেট বেরিয়ে যাবে। বেশি।
এটা এলজেড সৌরভের রেট পাড়া তো ৮ ছিল না ১২ ছিল এটা ৮ ছিল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি ভাবলাম আগে অজয়টা ছিল আগে অজয়টা করেছিল ঠিক আছে নিয়ে নি তো হয়ে গেছে আমি পরের অঙ্কটা করবো দেখে নে তারপর করছি আচ্ছা দেখি দেখে নে টুকে নে তারপর পরেরটা করবো 1/2 into 8 হয়ে গেছে পরের অঙ্কটা তো কিছুই নেই একদমই ইজি অঙ্ক মানে একদম নর্মাল অঙ্ক মানে এর চেয়ে নর্মাল অঙ্ক পরের অঙ্কটা নিজে কর ছেলে পরের অঙ্কটা নিজে নিয়ে কর পরের অঙ্কটা কিছু নেই এই পরে ইচ্ছি কোশ্চেনটা দেখ পরের থেকে কি দিয়েছে দেখ কোশ্চেনটা দেখ এই অঙ্কটা কাদের জন্য দিয়েছে বলতো যারা একদম কাঁচা লেবার টেবারে তারা এই অঙ্কটা করতে পারবে একদম ইজি অঙ্ক কিচ্ছু নেই অঙ্কটা দেখ কোশ্চেনটা পড় জাস্ট একবার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ ইচ ওয়ার্কার সেপারেটলি আন্ডার হেলসে অ্যান্ড ওয়ান প্ল্যান অফ ওয়েজ পেমেন্ট ঠিক আছে তো কিন্তু এই অঙ্কটা করতে সময় বেশি লাগবে সোজা অঙ্ক কিন্তু সময় বেশি লাগবে ৩ জন ওয়ার্কারের করতে হবে জানিস কি করতে বলেছে এক্স ওয়াই জেড এক্স এর একবার হেলসে করতে হবে ওয়ান করতে হবে ওয়াই এর হেলসে করতে হবে ওয়ান করতে হবে জেড এর হেলসে করতে হবে ওয়ান করতে হবে ঠিক আছে তো এই দিয়েছে অঙ্কটা তো দেখ অঙ্কটা করছি প্রথমে কিভাবে করবো দেখ প্রথমে এনভাবে লিখলাম এক্স ৩ জন পার্টনার কি বলছি ওয়ার্কারের নাম এক্স ওয়াই জেড ঠিক আছে লিখে দিলাম তারপর লেখ আমার সঙ্গে লেখ টাইম অ্যালাউড লেখ সবার প্রথম টাইম অ্যালাউড লেখ দেখে লেখ টাইম অ্যালাউড কত ছিল 15 15 20 25 তার থেকে মাইনাস করবো কি টাইম টেকেন টিটি টাইম টেকেন কত বলেছিল 25 15 15 ভালো করে দেখে নে কিন্তু তাহলে দেখ এক্স থেকে সরি 15 থেকে 25 বাদ দিলে কত হয় কে রে এই 15 থেকে দেখছিস তো নিজে কর কোনো সমস্যা নেই কিন্তু এটা বুঝে করবি 15 থেকে 25 বাদ দিচ্ছি এবার না আলাদা করে করতে পারে টাইম সেফট এক্স এর টাইম সেফ আলাদা করে করলো তাহলে বারবার করে লিখতে হবে এতে কিন্তু একবার লিখলেই হয়ে যাচ্ছে এই জন্য এইভাবে করলাম 15 থেকে 25 বাদ দিলে কত হবে 0 হ্যাঁ 15 থেকে 25 বাদ দিলে 0 হয় কেন 0 হলো দেখ 15 থেকে 25 বাদ দিলে -10 হয় তাহলে আমি এটা বের করছি কি আমি এখান থেকে বের করছি কি টাইম সেভ তা আমি বলবো আমি সময় বাঁচিয়েছি -10 ঘন্টা শুনতে কেমন লাগে সময় বাঁচিয়েছি -10 ঘন্টা সময় বাঁচিয়েছি 0 ঘন্টা এটা মাথায় রাখ এটা সবচেয়ে বেটার লাগলো এটা তো যখনই দেখবি টাইম সেভ মাইনাসে বেরিয়ে যাচ্ছে তখন তুই 0 বসিয়ে দিবি কোনো সমস্যা নেই 20 থেকে 15 বাদ দিলে 5 আর এটা 10 হয়ে গেল টাইম সেভ ঠিক আছে এবার কি করব প্রথমে না এরম করে নে আগে হেলসে করে নে পরে ওয়ান কর তাহলে তাড়াতাড়ি হবে আগে হেলসে করে নে হেলসে এটা করছি ফর্মুলা কি টাইম ওয়েজেস না আগে ওটা লিখ টাইম ওয়েজেস প্লাস বোনাস টিটি ইন্টু আর প্লাস কি হবে টিটি ইন্টু আর লিখলাম প্লাস 50/100 ইন্টু টিটি সরি টিএস ইন্টু আর তুমি লিখবো এক্স এর টিটি কত ছিল 25 আর কত করেছিল দেখ কোশ্চেনে আর বলেছিল এক্স এর সবারই আর 10 টাকা করে 25 ইন্টু 10 আর পাশে দেখ আমি একটু মাথা ঠান্ডা খাও টিএস তো 0 তো 0-র সঙ্গে দেখ যার টিএস 0 যে টাইম বাঁচাতে পারেনি তাকে তো কোনো মনে আসবে না তার ফালতু বেকার আর লিখে লাভ নেই 250 টাকায় বেরোবে এটা ঠিক আছে লিখলাম 250 টাকায় হয়ে গেল
সে ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি তো? এক্স এর ওয়েজেস 250 টাকা বেরোলো, তাহলে এক্স এর তো বোনাস হবে না। কেন এক্স এর বোনাস হবে? এক্স তো টাইমই বাড়াতে পারে, বোনাস দেবে কেন? এবার ওয়াই, ওয়াই এর কত হবে? ওয়াই এর হবে 15 ইন্টু 10, ওয়াই এর হবে 15 ইন্টু 10 প্লাস ওয়াই টাইম বাই যে কত 5 ঘন্টা, মানে 50/100 মানে কত? ছোট করলে 1/2 ইন্টু 5 ইন্টু রেট 10 টাকা করে, তাহলে কত হচ্ছে? 150 আর 25 175 টাকা। আচ্ছা, এবার হচ্ছে জেড। জেড কত হবে? ওই 15, তাই তো? 15 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু টাইম বাই কত এখানে? এখানে 10 ঘন্টা, 10 ইন্টু 10, তাহলে 150 আর 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, মানে 200। তাহলে সুন্দরভাবে হয়ে গেল, হেলসের মেথডটা হয়ে গেল। এবার রোয়ানটা কর, বেশ অঙ্ক শেষ হয়ে যাবে রোয়ান করলে। 200 রোয়ান, রোয়ান প্ল্যান কি লিখবো? প্রথমে লিখবো টাইম ওয়েজেস প্লাস বোনাস, টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। দেখ আমি কি বলছি, কোন কোন জিনিসগুলো ভালো করে ফলো করতে। 2015 সাল থেকে 2015 সাল না, 15 সাল থেকে তো 23 সালে যা যা কস্ট ট্যাক্সের পেপারটা এসছে, পেপারটা পুরো ভালো করে সলভ করবি। কস্ট ট্যাক্সের 15 থেকে 23 ফুল পেপারটা সলভ করবি, ব্যাস ওইটুকু ফুল করবি। এই দুটো স্যাম্পল পেপার করবি। আর কি করতে হবে? আর ওই যে তোর স্কুলের টেস্টের কোশ্চেনগুলো কর, ব্যাস আর কিছু করতে হবে না। এবার করে গেলেই পরীক্ষা একদম ইনাফ। আর কিছু করতেই হবে না, সিরিয়াসলি আর কিছু করতে হবে না। এর মধ্যেই পরীক্ষায় কোশ্চেন, মানে এইগুলো যদি সত্যি বুঝে বুঝে অঙ্ক করে করা থাকে, হ্যাঁ, তাহলে স্যার কোনো অঙ্ক হুবহু কমন পড়বে না, বাট যা অঙ্ক আসবে পেরিয়ে যাবি, যা অঙ্ক আসবে পরীক্ষায় পেরিয়ে যাবি। যেমন দেখ না, এই অঙ্ক কি কোনো কমন ছিল? এখন যে অঙ্কটা করলি কমন ছিল না, কমন ছিল না, বাট অঙ্ক পেরে গেলি। বুঝেছো? মানে সমস্ত দেখে, অঙ্ক দেখে তো চেনা লাগবে, হয়তো ডিজিট ঘুরিয়ে দেবে, অঙ্ক দেখে পুরো চেনা লাগবে, অঙ্ক ইজিলি করে ফেলতে পারবে। কিন্তু কি বেশি করতে হবে? বললাম তো, কস্ট ট্যাক্সের একদম পুরো 15 থেকে 23 ভালো করে কর, কিন্তু সব কটা অঙ্ক যেন করতে পারিস, সব কটা অঙ্ক 15 থেকে 23 ভালো করে করবি। তারপর যে সমস্ত স্কুলের টেস্টের কোশ্চেনগুলো, যে টেস্টের কোশ্চেনগুলো করবি। আর হচ্ছে কি, এই দুটো স্যাম্পল পেপার, স্যার কিছু করতে হবে। এক্স, প্রথমটা করবো এক্স, তাহলে এক্স এর কত হবে? 25 ইন্টু 10 250। বোনাস তো হবে না, আগেই বললাম। কেন বোনাস হবে না? টাইম বাঁচাতে পারেনি, বোনাস দেবে কেন? তারপর একটা 15 ইন্টু 10 প্লাস টিটি কত ছিল? টিটি 15 বাই টিএ 20 ইন্টু 5 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 15 ইন্টু 10 করলে হচ্ছে 150, আর এখানে 10 কে 20 দিয়ে কাটলে 2, তাহলে 30 কে, সরি 75 কে 2 দিয়ে ভাগ করলে 37.5, মানে 187.50 পয়সা। লাস্ট জেড কত হচ্ছে? 15 ইন্টু 10 প্লাস 15/25 ইন্টু 10 ইন্টু 10, 5 আর 5 দিয়ে কাটলে 2, 5 15 3, 3 দুগুণে 6, 6 10 কে 60, তাহলে 150 প্লাস 60 মানে 210। বুঝতে পারলি? পেজ কমপ্লিট হয়ে গেল, আর কিছু নেই এই পেজে, ঠিক আছে তো? আমি কি কি ফলো করতে বললাম সেটা ফলো করলেই কস্ট ট্যাক্স হয়ে যাচ্ছে, বুঝতে পারলি তো? কস্ট ট্যাক্সে কি করতে বললাম? 2015 সাল থেকে 2019 সাল, 2022 সাল আর 2023 সাল, তাহলে এ কটা ভালো করে কর। এখন যে স্যাম অ্যান্সার আর 22 থেকে 23। ইয়ার 15 থেকে 19 আর 20 21 তো পরীক্ষা হয়নি, সেই জন্য 22 23, ঠিক আছে তো? 22 23, তো স্যার 23 সাল আগের বার চলে এসছে, থাক না, আসুক না, আসুক না, তো আরো আরো একবার প্র্যাকটিস করেন, কোনো ক্ষতি নেই। হ্যাঁ, জেনারেলি কি হয়, আগের বার যেটা আসে এই বছর পরের বছর আসার চান্স থাকে না। 23 যেটা এসে 24 আসবে না, কিন্তু
কর না, অঙ্ক তো, অঙ্ক করতে ক্ষতি কোথায়, করতে ক্ষতি নেই। হুম স্যাম্পেল পেপার, স্যাম্পেল পেপার, যে স্যাম্পেল পেপার দুটো করালাম, স্যাম্পেল পেপার 1 আর 2 এই হয়ে যাওয়ার পর, এই দুটো হয়ে যাওয়ার পর, তারপর আশেপাশে তোরা যে কটা স্কুলের টেস্টের কোশ্চেন জোগাড় করতে পেরেছিলি বা আমি করিয়েছিলাম টেস্ট কোশ্চেন, আর কিছু করার দরকার, ইভেন বিবি কুণ্ডও করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, এনাফ, আমি তো বললাম এনাফ, এর বাইরে আর কিচ্ছু করাতে, এর মধ্যে দিয়েই পরীক্ষায় কোশ্চেন গ্যারান্টি সহকারে, এর মধ্যে থেকেই ভালো ভালো করে কর। আমি কিন্তু একবারও বলিনি যে না 15 থেকে 19 বা 15 থেকে 23 এর মধ্যে হুবহু কমন আসবে, এরকম বলিনি অঙ্ক। আমি কি বলেছি, আমি বলেছি এই অঙ্কগুলো করা থাকলে পরীক্ষায় যেই অঙ্ক আসবে তুই করতে পারবি। ব্যাস।